লেটস স্টার্ট উইথ ডেটা ওয়্যার হাউজিং। ঠিক আছে, তো দেখো ডেটা ওয়্যার হাউজিং কাকে বলে এটা মাথায় বুঝতে হবে। তো বেসিক্যালি ডেটা ওয়্যার হাউজিংটা কি? এটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, আমি এখানে লিখেও দিচ্ছি, দিস ইজ নাথিং বাট এ ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই যে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে, এর কাজ কি? এর কাজ হচ্ছে বেসিক্যালি তোমার বিজনেস ইন্টেলিজেন্সকে হ্যান্ডেল করা। ঠিক আছে, বিজনেস ইন্টেলিজেন্সকে হ্যান্ডেল করা, বিজনেস ইন্টেলিজেন্স, ওকে, বিআই যেটাকে আমরা শর্টে বলি। এবার বিজনেস ইন্টেলিজেন্স মানেটা কি? তোমার বেসিক্যালি বিজনেসটাকে অ্যানালাইজ করা, দেখা যে কোন জায়গায় কোন প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে, কোন রিজিয়নে কোন প্রোডাক্টটা সবথেকে কম বিক্রি হচ্ছে, কোন প্রোডাক্টের সাথে কোন প্রোডাক্ট মানে সবথেকে বেশি বিক্রি হচ্ছে, কোন প্রোডাক্টসগুলো সবথেকে কম বিক্রি হচ্ছে। এই সব জিনিসগুলো বেসিক্যালি আমরা অ্যানালাইজ করি উইথ দ্য হেল্প অফ বিজনেস ইন্টেলিজেন্স টুলস। যেমন একটা বিশাল বড় এক্সাম্পল হচ্ছে পাওয়ার বিআই। ওটার থ্রু দিয়ে আমরা সুন্দর সুন্দর ড্যাশবোর্ডস বানাতে পারি, যেটার থ্রু দিয়ে আমরা বলতে পারি যে কখন সেলস উঠেছে, কোন কোন জায়গায় সেলস উঠেছে, কত পার্সেন্ট সেলস উঠেছে, পিক্টোরিয়াল ওয়েতে খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা যায়। এই জিনিসটাকে বলে বিজনেস ইন্টেলিজেন্স। ঠিক আছে, এটাকে আমরা অ্যানালিটিক্সও বলি। এবার বেসিক্যালি ডেটা ওয়্যার হাউসের মধ্যে কি থাকে আগে সেটা বুঝতে হবে। ডেটা ওয়্যার হাউসের মধ্যে তোমার বাল্ক অ্যামাউন্টে হিস্টোরিক্যাল ডেটা থাকে। ডেটা ওয়্যার হাউসের মধ্যে তোমার বাল্ক অ্যামাউন্টে হিস্টোরিক্যাল ডেটা থাকে, হিস্টোরিক্যাল ডেটা থাকে, প্রচুর হিস্টোরিক্যাল ডেটা থাকে। ধরো কোনো একটা পার্টিকুলার শপ আছে, তার 2020 থেকে, ঠিক আছে, বা সব বলবো না, কোনো একটা ধরো কোম্পানি আছে, লেটসে ফর এক্সাম্পল অ্যাপেল। তো অ্যাপেলের 2015 থেকে ফর এক্সাম্পল 2025 অবধি টোটাল যা ডেটা আছে, কোন লোকেশানে কোন স্টোরে কোন প্রোডাক্টটা বিক্রি হয়েছে, সবথেকে বেশি বিক্রি হয়েছে, সবথেকে কম বিক্রি হয়েছে, এ টু জেড এভরিথিং সব কিছু তোমার কোথায় থাকে? অ্যাপেলের যে ডেটা ওয়্যার হাউস আছে তার মধ্যে থাকে। মানে প্রত্যেকটা 2015-তে যে প্রোডাক্টগুলো বিক্রি হয়েছিল তার মধ্যে কোনগুলো ম্যাক্সিমাম বিক্রি হয়েছে, কোনগুলো মিনিমাম বিক্রি হয়েছে, কোন রিজিয়নে কোনটা সব থেকে বেশি বিক্রি হয়েছে, অ্যান্ড অল দোজ স্টাফ টিল 2025 অত সব ডেটাগুলো তোমরা বেসিক্যালি একটা ডেটা ওয়্যার হাউসের মধ্যে রেখেছো। তো বেসিক্যালি তোমার ওয়্যার হাউস কি? কালেকশন অফ ডেটাবেসে, মানে ডেটা ওয়্যার হাউসের কথা আমি যদি বলি, তাহলে ডেটা ওয়্যার হাউসটা কি? কিছুই না, ডেটা ওয়্যার হাউস ইজ নাথিং বাট এ কালেকশন অফ ডেটাবেসেস। দেখবে ডেটা ওয়্যার হাউসের মধ্যে কিন্তু প্রচুর ডেটাবেস থাকে, প্রচুর। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, ডেটা ওয়্যার হাউস ইজ নাথিং বাট এ কালেকশন অফ ডেটাবেসেস। ঠিক আছে, তো বেসিক্যালি এই প্রথম প্রশ্নটা হচ্ছে, এবার ডেটা ওয়্যার হাউসের মধ্যে যে এত ডেটা থাকে, ভাস্ট অ্যামাউন্ট অফ যে হিস্টোরিক্যাল ডেটা থাকে 2015 থেকে 25 অব্দি আমি যদি বলি, এত যদি হিস্টোরিক্যাল ডেটা থাকে, এগুলো কোত্থেকে পাওয়া যায়? কোত্থেকে পাওয়া যায়? তো এগুলো বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। আমি বলে দিচ্ছি যে ডেটাগুলো তোমার ডেটা ওয়্যার হাউসে থাকে, এগুলো কোন কোন জায়গা থেকে ডিরাইভ করা যায় বা কোথা থেকে এগুলোকে নিয়ে আসা হয়। তো আমি বলে দিচ্ছি, ডিরাইভ ফ্রম বিভিন্ন ডেটাবেস থেকে আমরা নিয়ে আসি। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ডেটাবেসেস, বিভিন্ন ডেটাবেস থেকে নিয়ে আসি, বিভিন্ন ফাইলস থেকে নিয়ে আসি। ধরো প্রত্যেকটা মেশিন, লোকাল মেশিনে যে ফাইলসগুলো স্টোর থাকে, সেই ফাইলস থেকেও আমরা কিন্তু ডেটাকে অনেক সময় নিয়ে আসি। ঠিক আছে, এবং বিভিন্ন ট্রানজ্যাকশান অ্যাপ্লিকেশান আছে, ঠিক আছে, ট্রানজ্যাকশান অ্যাপ্লিকেশান, এসব জায়গা থেকে আমরা বেসিক্যালি ডেটাগুলোকে কালেক্ট করি। ফর এক্সাম্পল ধরো অ্যাপেল পে আছে, অ্যাপেল পে থ্রু দিয়ে আমরা ট্রানজ্যাকশান করি। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো কোনো একটা ইউজার অ্যাপেল পে ইউজ করে অ্যাপেলেরই কোনো প্রোডাক্ট কিনলো, তো বেসিক্যালি আমরা ওই অ্যাপেল পে যে ট্রানজ্যাকশানের ওয়েবসাইটটা আছে, ওইখান থেকে আমরা ডেটাগুলোকে অ্যাক্সেস করে দেখি যে কোন জায়গায় কোন জিনিসটা সব থেকে বেশি বিক্রি হয়েছে, হ্যানাতে না এক্স ওয়াই জেড, এই জিনিসগুলো। ঠিক আছে, সো এই জিনিসগুলো আছে। নেক্সট হচ্ছে ডেটাবেস থেকে, ডেটাবেস অনেক জায়গা থেকে, ডেটা ওয়্যার হাউসে অনেক জায়গা থেকে ডেটা আসে। ঠিক আছে, আমি ডিডব্লিউ বলে বলছি, ডেটাবেস হলে ডিবি হতো, ডেটা ওয়্যার হাউস হলে ডিডব্লিউ। ধরো সোর্স 1 এখান থেকে ডেটা এলো, তারপরে এখানে সোর্স 2 ডেটা দিল, সোর্স 3 ডেটা দিল, অ্যান্ড সো অন। অনেক জায়গা থেকে ডেটা আসে। ঠিক আছে, তো দিয়ে এবার বেসিক্যালি এখানে একটা ওয়্যার হাউস মতো তৈরি হয়। ঠিক আছে, এইবার ডেটা ওয়্যার হাউসের কিছু প্রপার্টিজ আছে। ঠিক আছে, তো বেসিক্যালি ডেটা ওয়্যার হাউসের কিছু প্রপার্টি আছে, তো প্রপার্টিগুলো একটু দেখে নাও। ঠিক আছে, সো লেটস টক অ্যাবাউট দ্য প্রপার্টিজ অফ ডেটা ওয়্যার হাউস। প্রপার্টি অফ ডেটা ওয়্যার হাউস, তো ডেটা ওয়্যার হাউসের কী কী প্রপার্টি আছে? প্রথম প্রপার্টি সেটা হচ্ছে সাবজেক্ট ওরিয়েন্টেড, মানে একটা পার্টিকুলার সাবজেক্টের ডেটাকেও ও অ্যানালাইজ করতে পারে। তার মানেটা কি স্যার? বলে দিচ্ছি। সাবজেক্ট ওরিয়েন্টেড কী বললাম? অ্যানালাইজ ডেটা অ্যাবাউট এ পার্টিকুলার সাবজেক্ট, অ্যানালাইজ ডেটা
অ্যাবাউট এ পার্টিকুলার সাবজেক্ট, মানে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের ডেটাকে অ্যানালাইজ করতে পারে। ফর এক্সাম্পল ধরো ডেটাবেসে একটা ডেটা ওয়্যারহাউসে অনেক কটা ডেটাবেস থাকে, তো এবার ধরো একটা ডেটাবেস আছে যেটা শুধু তোমার সেলস রিলেটেড ডেটা রাখে, একটা ডেটাবেস আছে যার মধ্যে শুধু সেলস রিলেটেড ডেটা থাকে। তো বেসিক্যালি ওই সেলস যে ডেটাবেসটা আছে বা সেলস রিলেটেড ডেটা যে ডেটাবেসগুলোতে আছে সেই ডেটাবেসগুলোকে শুধু অ্যানালাইজ করতে পারে। সো সাবজেক্ট ওরিয়েন্টেড আছে, ঠিক আছে। নেক্সট কি আছে, ইন্টিগ্রেটেড। তো বেসিক্যালি ডেটা ওয়্যারহাউস কী করে, বিভিন্ন সোর্স থেকে ডেটাগুলো নেয়, তো তাদের মধ্যে একটা কনসিস্টেন্সি তৈরি করে, ঠিক আছে, কনসিস্টেন্সি এবং ডিফারেন্ট ডেটা টাইপস ফ্রম ডিফারেন্ট সোর্সেস। তো তাহলে বেসিক্যালি ও কী করছে, ডেটা ওয়্যারহাউস ক্রিয়েটস কনসিস্টেন্সি অ্যামং ডেটা টাইপ অফ ডিফারেন্ট সোর্সেস। বিভিন্ন সোর্সেস থেকে যেহেতু ডেটা নিচ্ছে, তো বেসিক্যালি প্রত্যেকটা সোর্সের সাথে কনসিস্টেন্সি মেনে চলছে, ঠিক আছে। নেক্সট আমাদের আরেকটা প্রপার্টি আছে যেটা হচ্ছে তোমার নন ভোলাটাইল। নন ভোলাটাইল মানে হচ্ছে একবার যদি কোনো একটা ডেটা ওয়্যারহাউসের মধ্যে ঢুকে যায় তাহলে সেটা আর কিন্তু উড়ে যায় না, ওটা স্টেবল থাকে, ওটা কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে। তো বেসিক্যালি এটাই আমি লিখে দিচ্ছি, ওয়ান্স ডেটা ইজ স্টোর্ড inside the database, data warehouse, data warehouse, it doesn't change, it remains the same, সেমই থাকে। নেক্সট হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা এখানে ডেটা ওয়্যারহাউসের মধ্যে কিন্তু যে ডেটাগুলো থাকে সেগুলোকে আমরা নিয়ে চুপচাপ বসে থাকি না, সেগুলোর উপরে আমরা বিভিন্ন অ্যানালিসিস করি, যেটাকে আমরা বলি হলো ডেটা অ্যানালিসিস। ওকে, সো দেখো টাইম ভ্যারিয়েন্ট একটা প্রপার্টি, ঠিক আছে। টাইম ভ্যারিয়েন্ট, এই টাইম ভ্যারিয়েন্ট মানেটা কি বলে দিচ্ছি, চাপ নেই। টাইম ভ্যারিয়েন্ট কথাটার মানে হচ্ছে গিয়ে তোমার যে ডেটা ওয়্যারহাউসের যে অ্যানালিসিস আছে, ডেটা ওয়্যারহাউসে আমরা যে অ্যানালিসিসটা করি সেটা কিসের উপরে করি, যে টাইমের সাথে সাথে আমার কোনো একটা পার্টিকুলার জিনিস কতটা চেঞ্জ হচ্ছে সেটাই আমরা দেখি, ঠিক আছে। তো অ্যানালিসিস ইনসাইড ডেটা ওয়্যারহাউস লুকস ফর চেঞ্জ ইন এ পার্টিকুলার সাবজেক্ট ওভার টাইম, ঠিক আছে। ফর এক্সাম্পল ধরো অ্যাপেলের যে আইফোন আছে, আইফোন 15, ফর এক্সাম্পল 15 না, ধরো আমি পুরোনো আইফোনের কথাই বলছি, ধরো আইফোন 8, ঠিক আছে। এটা ধরো 2015-16 সালে বেরিয়েছিল। সেই সময় বেসিক্যালি ধরো লেটসে ইন্ডিয়াতে সেলস হয়েছিল লেটস অ্যাজিউম 20 লাখ খানা অ্যাপেলের আইফোন বিক্রি হয়েছিল, কথার কথা বলছি, আমি এক্সাক্ট ফিগার জানি না, বেশিও হতে পারে। সেম জিনিসটা 2021-এ ধরো তখন কি ছিল, অ্যাপেল আইফোন 12 ছিল আই গেস, অ্যাপেল আইফোন 12 নয় 13 কিছু একটা ছিল, 12 হয় মোস্ট প্রবলি, ঠিক আছে। তো তার সেলস এই 2021 সালে লেটসে ওটা ঠেকলো 50 ল্যাক্সে গিয়ে, লেটসে সেটা থাকলো 50 ল্যাক্সে গিয়ে। তো বেসিক্যালি এই যে পার্টিকুলার চেঞ্জটা হচ্ছে ইন দ্য অ্যামাউন্ট অফ সেলস, তো এটা বেসিক্যালি অ্যাপেলের যে সেলস ডেটাবেসটা আছে তার মধ্যে থাকবে, ঠিক আছে। এবার সেলস তো ডেটাবেস বিভিন্ন আউটলেটের হতে পারে, ইন্ডিয়াতে যে যেসব অ্যাপেলের স্টোর আছে তাদের সেলস ডেটাবেস আছে, আমেরিকাতে যে অ্যাপেলের স্টোর আছে তাদের সেলস ডেটাবেস আছে, চায়নাতে যে অ্যাপেলের স্টোর আছে তাদের সেলস ডেটাবেস আছে। তো বেসিক্যালি ওয়্যার হাউসে কী অ্যানালাইজ করা হয়, যে পার্টিকুলার কোনো একটা সাবজেক্টের উপরে ডেটা টাইমের রেসপেক্টে কীভাবে চেঞ্জ হচ্ছে। যেমন সেলসের ডেটা 2016-তে ধরো ফর এক্সাম্পল 20 ল্যাক্স ছিল, 2021-এ 50 ল্যাক্স হচ্ছে। তো কতটা চেঞ্জ হয়েছে, কীভাবে চেঞ্জ হয়েছে, পজিটিভ ওয়েতে চেঞ্জ হয়েছে কি নেগেটিভ ওয়েতে চেঞ্জ হয়েছে, এই সব জিনিসগুলো বেসিক্যালি আমরা ডেটা ওয়্যারহাউসে দেখি, ঠিক আছে। তো এটা টাইম ভ্যারিয়েন্ট, মানে টাইমের সাথে সাথে কতটা ভ্যারি করছে জিনিসটা সেটা দেখে। চলো এবার নেক্সট হচ্ছে ডেটা ওয়্যারহাউসের আর্কিটেকচার, ঠিক আছে। তো এবার আমরা আর্কিটেকচার নিয়ে একটু কথা বলি ডেটা ওয়্যারহাউসে। তো আর্কিটেকচার বেসিক্যালি 3 টায়ার আর্কিটেকচার, ঠিক আছে। ডেটা ওয়্যারহাউসের যে আর্কিটেকচারটা হয় সেটা হচ্ছে একটা 3 টায়ার আর্কিটেকচার। সো প্রথম যে টায়ারটা সেটা হচ্ছে তোমার বটম টায়ার,
এটা হচ্ছে সব থেকে নিচে। আমি একটা কাজ করি ওইভাবেই লিখি। তো সবার আগে হচ্ছে তোমার বটম টায়ার, ঠিক আছে। এই যে বটম টায়ার আছে, বটম টায়ারের মধ্যে কী হয় বেসিক্যালি তোমার, আচ্ছা আগে আমি সব কটা বলে দিই দেন বলছি। বটম টায়ার, তারপর আছে হচ্ছে তোমার গিয়ে মিডিল টায়ার, আর তারপর আছে হচ্ছে টপ টায়ার, ঠিক আছে। বেসিক্যালি বটম টায়ারে আমরা কি করি, বিভিন্ন এক্সটার্নাল যে সোর্স আছে, যেমন ধরো বিভিন্ন ডেটাবেস আছে, বিভিন্ন ফাইলস আছে, বিভিন্ন ফাইল সিস্টেমস, ফাইল সার্ভার্স, ওই সব জায়গা থেকে আমরা বেসিক্যালি ডেটাটাকে এক্সট্র্যাক্ট করি। তারপর আমরা কি করি, এই ডেটাটার উপরে প্রি প্রসেসিংয়ের কাজ করি, ঠিক আছে, বা ট্রান্সফর্মের কাজ করি। প্রথমে ডেটাটাকে এক্সট্র্যাক্ট করলাম, সবই বটম টায়ারে হচ্ছে। দেন আমি ডেটাটাকে ট্রান্সফর্ম করলাম। ট্রান্সফর্ম করা মানেটা কি, ডেটাটাকে ট্রান্সফর্ম করার মানে হচ্ছে আমি এই ডেটার উপরে বিভিন্ন রকমের ক্লিনিং ফিচার করলাম। ধরো ডেটাটা অনেক জায়গায় ভুলভাল ভ্যালু লেখা আছে, অনেক জায়গায় মিসিং ভ্যালু আছে, কিছু ভ্যালু দেওয়াই নেই, ঠিক আছে। তো ওরকম ক্ষেত্রে তো আমার অ্যানালিসিস করতে অনেক ডিফিকাল্টি হবে। তো সেই কারণে আমার কী করতে হবে, ডেটাটাকে যখনই আমি বিভিন্ন জায়গা থেকে এক্সট্রাক্ট করলাম, সে লেটসে ডেটাবেস থেকে করলাম, বিভিন্ন অন্য ডিস্ক থেকে করলাম, বিভিন্ন জায়গা থেকে, ধরো আমি যখন ডেটাবেস মানে ডেটাকে এক্সট্রাক্ট করলাম, তারপর আমি সেটাই কী করলাম, আমি ডেটাটাকে ক্লিন করলাম। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ডেটাটাকে এক্সট্রাক্ট করো, নেক্সট কাজ হচ্ছে ডেটাটাকে ক্লিন করো, যাতে আমাদের এই মিসিং ভ্যালু, নাল ভ্যালু, এগুলো সব হ্যান্ডেল করা যায়। তারপর ট্রান্সফর্ম করো, মানে ওই আর কি, মানে ঠিকঠাকভাবে ওটাকে অর্ডারে নিয়ে আসো, ক্লিন করার পরে সর্টেড ওয়েতে নিয়ে আসো। দিয়ে তারপর নেক্সট কাজ কী করো, তুমি লোড করে দাও। কোথায় লোড করো, বেসিক্যালি তোমার একটা স্টোরেজ সার্ভার থাকে, ঠিক আছে। যদি তোমার নিজস্ব অনলাইন ট্রানজ্যাকশন প্রসেসিং সফটওয়্যার থাকে, তাহলে তোমার নিজস্ব তুমি ডাইরেক্টলি ওয়্যার হাউসে লোড করে দেবে ওলাপ সার্ভারে। বাট তুমি যদি কোনো একটা থার্ড পার্টির কাছ থেকে ইটিএল টুল নাও, ঠিক আছে, এক্সট্র্যাক্ট করো, তারপর দেন ট্রান্সফর্ম, দেন লোড, তুমি যদি ইটিএল টুলটা কোনো একটা থার্ড পার্টির কাছ থেকে নাও, তো তাহলে তোমার ডাইরেক্টলি ওয়্যার হাউসে ওরা লোড করে দেবে না। ওরা একটা স্টোরেজ এরিয়া আলাদা থাকে ওয়্যার হাউসের আগে, সেইখানে ওরা আগে ডেটাটা লোড করবে ফর ফার্দার অ্যানালিসিস। তারপর যখন ওরা দেখবে ডেটাটা ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই ডেটাতে, তখন সেটাকে ওরা ডাইরেক্টলি ওয়্যার হাউসে আপলোড করবে, তার আগে করবে না। সেটা হচ্ছে যখন তোমার নিজস্ব ইটিএল টুল নেই, তুমি যদি একটা থার্ড পার্টির কাছ থেকে ইটিএল টুল নাও, দেন ওরা এই কাজটা করে। যাই হোক, সো এটা আমার না বললেও চলতো, বাট এইটা হচ্ছে তোমার বটম টায়ারের কাজ। তো বটম টায়ারের কাজ কি, ডেটাটাকে এক্সট্রাক্ট করলাম, ডেটাটাকে ক্লিন করলাম, ডেটাটাকে ট্রান্সফর্ম করলাম এবং ওয়্যার হাউসে লোড করলাম। এতটা জিনিস হচ্ছে বটম টায়ারে। নেক্সট হচ্ছে মিডিল টায়ার। মিডিল টায়ারে কী হচ্ছে, নেক্সট হচ্ছে কি মিডিল টায়ার। মিডিল টায়ারে কী হচ্ছে, মিডিল টায়ারে আমাদের যেটা হচ্ছে বেসিক্যালি, যেই আমরা এই ওয়্যার হাউস, ধরো এটা হচ্ছে আমাদের ওয়্যার হাউস, ডেটা ওয়্যার হাউস, এর মধ্যে আমরা ডেটাটাকে লোড তো করে দিলাম। এবার লোড করে দিলে কি আমার কাজ শেষ না? আমার কাজ শেষ না, তাহলে আমার কী করতে হবে, এই ওয়্যার হাউসের মধ্যে যে লোডের ডেটাটা আছে, সেই ডেটাটাকে অ্যানালাইজ করতে হবে। এবার অ্যানালাইজ করতে হবে, আর তার জন্যই বেসিক্যালি আমাদের কী করতে হবে, কিছু অ্যানালিটিক্যাল টুলসের দরকার হবে ফর অ্যানালাইজিং, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের এখানে কী হয়, মিডিল টায়ারে আমাদের ওল্যাপ সার্ভার থাকে, অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং সার্ভার থাকে, যে বেসিক্যালি এই ওয়্যার হাউসের মধ্যে যাবতীয় ডেটা আছে সবকটাকে অ্যানালাইজ করে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো বেসিক্যালি অ্যানালাইজ করে, আমি বলেই দিচ্ছি, অ্যানালাইজ দ্য ডেটাস, অ্যানালাইজ দ্য হিস্টোরিক্যাল ডেটাও বলতে পারো, হিস্টোরিক্যাল ডেটা via various analytical processing tools, ঠিক আছে। অ্যানালাইজ তো করতে হবে, তবেই তো আমরা ইনসাইটস বার করতে পারবো যে কোথায় বিক্রি হচ্ছে, কোথায় বিক্রি হচ্ছে না, কোন জায়গায় দোকান তুলে দিলেও চলবে, এইসব XYZ। তো এই হচ্ছে ব্যাপার। এবার নেক্সট হচ্ছে তোমার টপ টায়ার। টপ টায়ারে কী হয়, এক রকমের জিনিস আছে, সেটা হচ্ছে রোল অ্যাপ। রোল অ্যাপটা কি, রোল অ্যাপ মানে হচ্ছে রিলেশনাল অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং, ঠিক আছে। এই আর কথাটার মানে তো হচ্ছে তোমার রিলেশনাল খালি, আর বাকি ওল অ্যাপ মানে তো বুঝতেই পারছো অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং। তো এই রিলেশনাল রোল অ্যাপ কী করে, বেসিক্যালি ও রিলেশনাল যে টেবিলসগুলো হয়, রিলেশনাল ডেটাবেসে যে টেবিলসগুলো হয়,
ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি তোমার একটা ওল্যাপ আর্কিটেকচার। ঠিক আছে, ওল্যাপ আর্কিটেকচার। তো এ কী করে, বেসিক্যালি তোমার ওয়্যার হাউসের মধ্যে যাবতীয় ডেটা আছে সেগুলোকে ও ইন দ্য ফর্ম অফ টেবিল স্টোর করে। ঠিক আছে, টেবিলসের মধ্যে বেসিক্যালি ডেটাগুলোকে স্টোর করে। ধরো সেলস, বিভিন্ন, ধরো এটা খুব বাজে আর্কিটেকচার, ঠিক আছে, বাট আমি বলে দিচ্ছি। ধরো বিভিন্ন স্টোর আছে, 100টা স্টোর আছে অ্যাপেলের একটা পার্টিকুলার কান্ট্রিতে, কথার কথা বলছি। তো পার্টিকুলার 100টা কান্ট্রির যদি 100টা স্টোরস থাকে যদি একটা কান্ট্রিতে, তাহলে প্রত্যেকটা স্টোরে একটা নিজস্ব সেলস ডেটাবেস থাকবে, সেলস টেবিল থাকবে। তো তাহলে ওরকম 100খানা সেলস টেবিল থাকবে ইন ওয়ান কান্ট্রিজ ডেটাবেস অফ অ্যাপেল। তো ওরকমভাবে বেসিক্যালি ও প্রত্যেকটা সেলসের জন্য একটা করে এরকম টেবিল তৈরি করে। এখানে আর একটা ধরো সেলসের টেবিল তৈরি করলে এরকম করতে থাকলে দিয়ে পরে লাস্টে জয়েন করে দেয়, সেটা আলাদা কথা। মানে বিভিন্ন টেবিলসে ওগুলোকে স্টোর করে, পুরো ওয়্যার হাউসের যাবতীয় ডেটা আছে, ঠিক আছে, অ্যানালাইজ করার জন্য ওরা বেসিক্যালি এই টেবিলসের ফর্মে স্টোর করে। এবং অ্যানালাইজ করার জন্য ওরা কী করে, এসকিউএল কোয়ারিজ লেখে এবং সেইটা ইউজ করে ওরা ডেটাকে অ্যানালাইজ করে। ফর এক্সাম্পল, ধরো কোন প্রোডাক্টটা সব থেকে বেশি বিক্রি হয়েছে তার জন্য একটা এসকিউএল কোয়ারি লিখলো, কোন প্রোডাক্টটা সব থেকে কম বিক্রি হয়েছে সেটার জন্য একটা এসকিউএল কোয়ারি লিখলো। তো এইসবের থ্রু দিয়ে ওরা বেসিক্যালি করে, মানে ডেটাটাকে অ্যানালাইজ করে উইথ দ্য হেল্প অফ রোল অ্যাপ। তো এটা হচ্ছে একটা রোল অ্যাপ আর্কিটেকচার। এবার এর সমস্যাটা কি, এর যদি আমি সমস্যা জিজ্ঞেস করি, বাংলায় লিখবো না, এর প্রবলেমটা কি, এর প্রবলেমটা হচ্ছে এটাই যে তোমাকে অনেক কমপ্লেক্স এসকিউএল কোয়ারি লিখতে হতে পারে খুব ডিপ অ্যানালিসিস করার জন্য। ঠিক আছে, খুব ডিপ যদি অ্যানালিসিস করতে হয় তার জন্য তোমাকে খুব কমপ্লেক্স এসকিউএল কোয়ারি লিখতে হবে এবং অতটা ভিজুয়ালি ইন্টারাক্টিভ নয়। ঠিক আছে, নট দ্যাট মাচ ভিজুয়ালি ইন্টারাক্টিভ, তো তোমার অতটা ভাল লাগবে না। ঠিক আছে, সো এইভাবে তোমরা যদি ডেটাকে অ্যানালাইজ করতে চাও তো তাহলে তোমরা অত বেশি ভিজুয়ালি সুন্দর দেখতে জিনিস পাবে না। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। এবার নেক্সট হচ্ছে টপ টায়ার কী করছে, টপ টায়ারে বেসিক্যালি তোমার অ্যানালিসিসের কাজ হয়। টপ টায়ারের মধ্যে তোমার বেসিক্যালি ফাইনাল যে ডেটাটা আমরা পাচ্ছি সেই ডেটাটাকে আমরা কী করছি, অ্যানালাইজ করছি উইথ দ্য হেল্প অফ ভেরিয়াস অ্যানালিসিস টুলস। বিভিন্ন অ্যানালিসিসের টুলস আছে, সেগুলো ইউজ করে আমরা যে ফাইনাল ডেটাটা আমরা পাচ্ছি ওল্যাপ সার্ভার থেকে বা ওয়্যার হাউস থেকে, যাই বলো, ঠিক আছে, ওয়্যার হাউস থেকে যে ডেটাগুলো আমরা পাচ্ছি সেই ডেটাটাকে আমরা অ্যানালাইজ করি উইথ দ্য হেল্প অফ ভেরিয়াস অ্যানালিসিস টুলস লাইক পাওয়ার বিআই আছে, ট্যাবলু আছে। তো এইসব অ্যানালিসিস টুলস ইউজ করে আমরা বেসিক্যালি ওয়্যার হাউসের ডেটাটাকে অ্যানালাইজ করি এবং বিভিন্ন রকমের কোয়ারি করি, মানে ড্যাশবোর্ডস তৈরি করি, ডেটা মাইনিং করি, এইসব এক্সওয়াইজের অনেক জিনিস আছে। ঠিক আছে, তো এরপরে আমরা যা অ্যানালাইজ করার পরে আমরা বেসিক্যালি ডেটা মাইনিং করতে পারি, আমরা ডেটা ড্রিভেন ডিসিশন নিতে পারি। তো এই হচ্ছে গল্প। তাহলে ইটিএল বোঝা গেল আশা করি। তাহলে আমি 3টে টায়ারের একটা সামারি করে দিচ্ছি। প্রথমে আমরা এক্সট্র্যাক্ট করছি, ট্রান্সফর্ম করছি, দেন আমরা ওয়্যার হাউসের মধ্যে লোড করছি। ঠিক আছে, এক্সট্র্যাক্ট করছি, ট্রান্সফর্ম করছি, লোড করছি, এটা হচ্ছে বটম টায়ারের কাজ। নেক্সট আমরা কি করছি, এই ডেটাটা বেসিক্যালি এবার আমাদের এখানে ধরো একটা বিশাল বড় ওয়্যার হাউস আছে, এই ওয়্যার হাউসের মধ্যে ডেটাগুলো কোত্থেকে আসছে। ঠিক আছে, ওয়্যার হাউসগুলো, এই বড় ওয়্যার হাউসের মধ্যে ডেটাগুলো অনেক জায়গা থেকে আসতে পারে। ধরো এখানে ওল্যাপ সার্ভার আছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ওল্যাপ সার্ভার আছে যা হয়েছে, ঠিক আছে, যা মোটামুটি একটা জায়গার কোনো একটা পার্টিকুলার জিনিসের ডেটা আছে সব কিছুকে নিজের মধ্যে স্টোর করে রাখে ফর অ্যানালিসিস পারপাস। মানে প্রত্যেকটা স্টোর, অ্যাপেলের স্টোরে ধরো সেলসের ডেটা আলাদা আলাদা করে স্টোর থাকে তাদের নিজস্ব ওল্যাপ সার্ভারে। তো তারা একে ডেটা ফিড করায়, তাদের ওল্যাপ সার্ভার থেকেও এদের কাছে ডেটা আসে। এবং ধরো বিভিন্ন ডেটা মার্টস থাকে, ডেটা মার্টস কাকে বলে, বিভিন্ন ডেটা মার্টস থাকে। ডেটা মার্টের মধ্যে তোমার কি থাকে, বিভিন্ন টাইপের এক একটা ডেটা মার্টে এক একটা স্পেসিফিক সাবজেক্টের ডেটা থাকে। ঠিক আছে, তো বিভিন্ন এরকম ডেটা মার্টস থাকে। ধরো একটা ডেটা মার্টে শুধু সেলসের ডেটা আছে, একটা ডেটা মার্টে শুধু কাস্টমার্সের ডেটা আছে, একটা ডেটা মার্টে ধরে নাও শুধু কি বলবো রেভিনিউয়ের ডেটা আছে। তো এরকম এক্সওয়াইজেড অনেক ডেটা মার্টস থাকে, প্রত্যেকটা ডেটা মার্টে আলাদা আলাদা সাবজেক্টের রিলেটেড ডেটা স্টোর থাকে। সব কিছু ওয়্যার হাউসকে খাওয়ানো হয়। খাওয়ানোর পরে টপ টায়ারে কী হয়, যা সব ডেটা ওয়্যার হাউসের মধ্যে স্টোর থাকে, এবার আমরা বেসিক্যালি ওয়্যার হাউস থেকে যখন ডেটাটা পাই তারপর সেই ডেটাটার উপরে
অ্যানালিসিস করি উইথ দ্য হেল্প অফ ভেরিয়াস অ্যানালিসিস টুলস লাইক পাওয়ার বিআই, ট্যাবলু। তারপর আমরা কী করতে পারি, ডেটা মাইনিং করতে পারি, আমরা ডিসিশন মেকিং করতে পারি যে আচ্ছা এই জায়গায় এই জিনিসটা বিক্রি হচ্ছে না, তো তাহলে এই জিনিসটা ওই পার্টিকুলার স্টোরে কোনো দেওয়ার দরকার নেই। ঠিক আছে, ডেটা ডিসিশনস। ধরো আমি কথার কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলে অ্যাপেলের ট্যাব কোনো খুব একটা বিক্রি হচ্ছে না। ধরো ওয়েস্ট বেঙ্গলে অ্যাপেলের ধরো 10-12টা স্টোর আছে, কথার কথা বলছি। তো আমি অ্যানালাইজ করে দেখলাম যে ওয়েস্ট বেঙ্গলের যে কটা স্টোর আছে সেখানে কিন্তু অ্যাপেলের ট্যাব অত বেশি বিক্রি হয় না, কম বিক্রি হয়। বাট উড়িষ্যা স্টোর যে অ্যাপেলের স্টোর আছে বা অন্য সব স্টেটে যে অ্যাপেলের স্টোরসগুলো আছে সেখানে অ্যাপেলের ট্যাব বহুত বেশি বিক্রি হয়। বাট ওয়েস্ট বেঙ্গলে অ্যাপেলের ট্যাব খুব একটা বিক্রি হয় না ওয়েস্ট বেঙ্গলে অ্যাপেলের স্টোর থেকে। তো তখন আমি বুঝতে পারলাম যে তাহলে আমার ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাপেলের স্টোরগুলো আছে সেখানে অ্যাপেলের ট্যাব রেখে কোনো লাভ নেই, বিকজ বিক্রি হয় না। সো ওখানে আমি অ্যাপেলের ট্যাব সাপ্লাই করা বন্ধ করে দিলাম। সো এরকম জাতীয় ডিসিশন আমরা তৈরি করতে পারি। হলো, এবার নেক্সট একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল ডেটা মডেল কাকে বলে। ঠিক আছে, মাল্টি ডাইমেনশনাল ডেটা মডেল কাকে বলে? মাল্টি ডাইমেনশনাল ডেটা মডেল মানে হচ্ছে মাল্টিপল ডাইমেনশনাল, মানে 3 রকমের ডেটাকে আমরা যদি ধরো মানে মাল্টিপল টাইপস অফ ডেটা, ঠিক আছে, মাল্টিপল টাইপস অফ ডেটাকে যদি আমি একসাথে রাখতে চাই তো সেটাকে আমরা বলতে পারি মাল্টি ডাইমেনশনাল ডেটা মডেল। মানে আমি কি বলতে চাইছি, ফর এক্সাম্পল ধরো 3 রকমের টেবিল আছে। ধরো একটা টাইম বলে টেবিল আছে, ঠিক আছে, যেটা কোন টাইমে কে কী কিনেছে সেইটা। তারপর নেক্সট ধরো একটা টেবিল আছে যেটার নাম হচ্ছে আইটেমস টেবিল, কোন আইটেমস, আইটেমের আইডি, আইটেমের নাম, আইটেমের এই, আইটেমের সেই, এই 3টে এটা। তারপর নেক্সট ধরো হচ্ছে লোকেশান, কোন জায়গায় কোনটা কেনা হয়েছে। তো 3টে আলাদা আলাদা টেবিল আছে। আচ্ছা, আমি 3টে টেবিলকে যদি একসাথে করে একটা এমন কিছু বানাতে পারি তাহলে সেটা সুবিধা হবে। ফর এক্সাম্পল ধরো এই লোকেশানের মধ্যে আমাদের তিনখানা লোকেশান কি 4খানা লোকেশান আছে। ধরো একটা হচ্ছে ভ্যাঙ্কুভার, ঠিক আছে, নেক্সট হচ্ছে ধরো টরন্টো, একটা ধরো নিউ ইয়র্ক, আর একটা ধরো হচ্ছে কি তোমার চিকাগো। ওকে, আর আইটেমসে ধরো আমাদের বিভিন্ন রকমের জিনিস আছে। ধরো ফর এক্সাম্পল হোম এন্টারটেনমেন্ট, হোম ইএনটি বলে লিখলাম। তারপর নেক্সট ধরো আমাদের কম্পিউটার, ঠিক আছে, তারপর ধরো ফোন, তারপর ধরো অ্যান্টিভাইরাস। এগুলো ধরো আমাদের আইটেমস যেগুলো ম্যাক্সিমাম পারচেস হয়েছে। এবার নেক্সট হচ্ছে ধরো টাইম, কোয়ার্টার্স, ঠিক আছে, তো এখানে ধরো ফার্স্ট কোয়ার্টার, ঠিক আছে, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, ধরো কোয়ার্টার ডিভিয়েশন ফলো করেছে, এই 4টে জিনিস আছে। আচ্ছা, আমি যদি এই পুরো জিনিসটাকে একসাথে যদি লিখতে চাই তাহলে কি লেখা সম্ভব? তাহলে এটা একটা ডাইমেনশনের ডেটা, এটা একটা ডাইমেনশনের ডেটা, এটা একটা ডাইমেনশনের ডেটা, আমি 3টে ডাইমেনশনকে একসাথে যদি বানাতে চাই একসাথে কিছুভাবে, এটা কি পসিবল? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। কীভাবে করব, ভালো করে দেখবে। তো আমাকে 3 ডাইমেনশনাল ডেটা বানাতে হবে। 3টে ডাইমেনশনকে একত্রিত করলে 3 ডাইমেনশন হচ্ছে। কীরমভাবে দেখো, ধরো আমাদের এই অ্যাক্সিস বরাবর টাইম আছে। দাঁড়াও আমি এটাকে এরকম করছি, এই অ্যাক্সিস বরাবর টাইম আছে। আচ্ছা, এই অ্যাক্সিস বরাবর তোমার কি আছে, আইটেমস আছে, ঠিক আছে, আইটেমস আছে। আর এইখানে ধরো আমি এই বরাবর, এই অ্যাক্সিস বরাবর তোমার লোকেশান আছে, ঠিক আছে। সো এবার এখানে আমি এটাকে এরকমভাবে যদি বানিয়ে দিই, একটা কিউবের মতো স্ট্রাকচার যদি হয় তাহলে কিন্তু ব্যাপারটা জমে যাবে, তাহলে কিন্তু ব্যাপারটা খুব ভালো জমে যেতে পারে। আমি এটাকে বানিয়ে দিচ্ছি লাইক দিস। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের এই বরাবর কি আছে, টাইম আছে। তো দেখো টাইমে কি কি আছে, Q1, Q2, Q3, Q4। আমি এখানে লিখছি Q1 তার জন্য একটা, Q2 তার জন্য একটা, Q3 তার জন্য একটা, অ্যান্ড Q4 তার জন্য একটা। হলো, এবার আইটেমসের টেবিলে আমরা কি কি লিখছি, ফর এক্সাম্পল কিছুই না, ধরো আমাদের প্রথমে কি আছে, দেখো প্রথমে আছে হোম এন্টারটেনমেন্ট, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে হোম এন্টারটেনমেন্ট। দেন হচ্ছে ধরো কম্পিউটার আছে, তারপর ফোন আছে, তারপর অ্যান্টিভাইরাস আছে। এগুলো এরকমভাবে লিখলাম। তাহলে আমি এটাকে এরকমভাবে বানাচ্ছি, ঠিক আছে। নেক্সট ধরো আমাদের এখানে লোকেশান আছে, তাই তো, এখানে লোকেশান আছে। লোকেশানটাকেও আমি এরকমভাবে কীরমভাবে লিখবো, দেখো কিছুই না,
কীরমভাবে লিখবো, বেসিক্যালি ধরো আমাদের কী কী লোকেশান আছে, একটা আছে ভ্যাঙ্কুভার, টরন্টো, নিউ ইয়র্ক আর চিকাগো, তাই তো? তাহলে আমি এরকমভাবে লিখছি, ভ্যাঙ্কুভার প্রথমে, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার টরন্টো, TOR, তারপর নিউ ইয়র্ক, তারপর হচ্ছে চিকাগো, CHI। তো এবার এখান থেকে আমি এরম করলাম, এই যে এই ভ্যাঙ্কুভার, দাঁড়া এখানটা না একসাথে এটা করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, আমি এরকম করে নিচ্ছি। তারপর এটা হচ্ছে টরন্টোর জন্য, এটা নিউ ইয়র্কের জন্য, আর উপরে ওইখান থেকে চিকাগোর জন্য। ওকে, তারপর আমি এটাকে এখান থেকে নামালাম, 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 এদিক, এদিক, এদিক। সো এখানে আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি তিনটে টাইপ অফ ডেটা আছে। এখানে আমাকে এগুলোকেও জুড়তে হবে গাইস, এরকমভাবে আর কি। তো এখানে আমি দেখো তিনটে টাইপ অফ ডেটাকে একসাথে আমরা অ্যাসিমিলেট করে দিলাম, রেজাল্টিং ইন এ 3 ডাইমেনশনাল স্পেস। তো ধরো এখানে আমাদের কিছু ভ্যালুজ আছে, ধরো ফার্স্ট কোয়ার্টারে ভ্যাঙ্কুভারে হোম এন্টারটেনমেন্টের জিনিস কতজন কিনেছে, 605 জন। ফার্স্ট কোয়ার্টারে টরন্টোতে কম্পিউটার কিনেছে কতজন, ঠিক আছে, কম্পিউটার কিনেছে কতজন, 825 জন। ফার্স্ট কোয়ার্টারে নিউ ইয়র্ক সিটিতে ফোন কিনেছে কতজন, 14 জন। ফার্স্ট কোয়ার্টারে চিকাগোতে অ্যান্টিভাইরাস কিনেছে কতজন, 400 জন। সেকেন্ড কোয়ার্টারে এবার দেখছি, সেকেন্ড কোয়ার্টারে ভ্যাঙ্কুভারে কিনেছে 680 জন। সেকেন্ড কোয়ার্টারে টরন্টোতে কিনেছে 952 জন। সেকেন্ড কোয়ার্টারে ফোন কিনেছে নিউ ইয়র্ক সিটিতে কতজন, 31 জন। সেকেন্ড কোয়ার্টারে অ্যান্টিভাইরাস কিনেছে চিকাগোতে 512 জন। সিমিলারলি থার্ড কোয়ার্টারে ভ্যাঙ্কুভারে হোম এন্টারটেনমেন্ট কিনেছে 812 জন। থার্ড কোয়ার্টারে টরন্টোতে কম্পিউটার কিনেছে কতজন, 1023 জন। থার্ড কোয়ার্টারে নিউ ইয়র্ক সিটিতে ফোন কিনেছে কতজন, 30 জন। থার্ড কোয়ার্টারে চিকাগোতে উপরে দেখবে অ্যান্টিভাইরাস কিনেছে কতজন, 501 জন ধরে নিলাম, ঠিক আছে। সো এরকমভাবে আমি এদিকেও ভ্যালুস ভরবো, এদিকেও ভ্যালুস ভরবো, এদিকেও ভরবো, এদিকেও ভরবো, এদিকেও ভরবো, এদিকেও ভরবো, এদিকেও ভরবো, এদিকেও ভরবো, সবভাবে তাহলে আমরা করে নিতে পারবো। আচ্ছা, এই ফোর্থ কোয়ার্টারটাও দেখিয়ে দিই। ফোর্থ কোয়ার্টারে ভ্যাঙ্কুভারে হোম এন্টারটেনমেন্ট কিনেছে 927 জন। ফোর্থ কোয়ার্টারে টরন্টোতে কম্পিউটার কিনেছে 1038 জন। ফোর্থ কোয়ার্টারে নিউ ইয়র্ক সিটিতে ফোন কিনেছে 40 জন। ফোর্থ কোয়ার্টারে চিকাগোতে অ্যান্টিভাইরাস কিনেছেন 580 জন। তো এরকমভাবে আমরা প্রত্যেকটা ডেটাকে একসাথে এরকম 3 ডাইমেনশনাল ফর্মে নিয়ে এসে আমরা অনেক বেশি বুঝতে পারছি যে কোন সময় কোন জায়গায় কোন জিনিসটা সব থেকে বেশি বিক্রি হয়েছে। তো আমি এখান থেকে কিছু কি ডিসিশন মেকিংয়ে আসতে পারছি? হ্যাঁ, আসতে পারছি। আমি দেখতে পাচ্ছি ফোর্থ কোয়ার্টারে ভ্যাঙ্কুভারে সব থেকে বেশি হোম এন্টারটেনমেন্ট বিক্রি হয়েছে, ঠিক আছে। ফোর্থ কোয়ার্টারে টরন্টোতে সব থেকে বেশি কম্পিউটার বিক্রি হয়েছে, মানে মানে যে ইয়ার আছে ফোর্থ কোয়ার্টার অফ দ্য ইয়ার, মানে হচ্ছে তোমার ফোর্থ পার্ট, মানে 12/4 যদি আমি করি, তার মানে হচ্ছে সরি 12 হ্যাঁ ফোর্থ কোয়ার্টার, 4টে কোয়ার্টারে আমি যদি ডিভাইড করি তাহলে 3 করে আসছে। তার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হয়ে গেল, এপ্রিল, মে, জুন হয়ে গেল, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এটাও হয়ে গেল, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে এই যে লাস্ট 3 মাস, মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সময় টরন্টোতে কম্পিউটার সব থেকে বেশি বিক্রি হয়েছে। তারপর ভ্যাঙ্কুভারে হোম এন্টারটেনমেন্ট সব থেকে বেশি বিক্রি হয়েছে, এবং চিকাগোতে অ্যান্টিভাইরাস সব থেকে বেশি বিক্রি হয়েছে। তো এটা আমরা এখান থেকে একটা ডিসিশনে আসতে পারলাম। তার মানে হচ্ছে কি ফোর্থ কোয়ার্টারে, ঠিক আছে, ক্রিসমাসের সময়, সেই সময় লোকেরা হাত খুলে শপিং করে, ঠিক আছে। তো তার মানে সব থেকে বেশি প্রফিট আমরা কোন সময় দেখতে পাবো, ফোর্থ কোয়ার্টারে। সো বেসিক্যালি আমরা এরকমভাবে বুঝতে পারি। তো এই যে 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা বা এই কিউবিক রিপ্রেজেন্টেশন অফ ডেটা, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ডেটা কিউব। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ডেটা কিউব। দেখো এটা কিউবের মতো দেখতে না, বলবে রাইট, এটা কিউবের মতো দেখতে। সো এই জন্য আমরা এটাকে কি বলি, ডেটা কিউব, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। এবার নেক্সট হচ্ছে
সো এটা হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল মডেল, মাল্টি ডাইমেনশনাল ডেটা। তিনটে ওয়ান ডাইমেনশনাল ডেটাকে আমি একসাথে দেখাচ্ছি বলে এটা হচ্ছে একটা মাল্টি ডাইমেনশন, মানে 3 ডাইমেনশন, বুঝছে? তো বেসিক্যালি নেক্সট হচ্ছে কি বলবো, ধরো এবার আমার কাছে একটা কি বলা যায়, 4খানা ডাইমেনশন দেওয়া আছে, বা ধরো 4টে টেবিল আছে। একটা হচ্ছে তোমার টাইমের টেবিল, ঠিক আছে, টাইমের একটা টেবিল আছে, আইটেমস বলে একটা টেবিল আছে, ঠিক আছে, এবং লোকেশন বলে ধরো একটা টেবিল আছে, এবং সাপ্লায়ার বলে ধরো একটা টেবিল আছে। এই 4টে টেবিল থেকে আমি অনেক কটা টেবিল জেনারেট করতে পারি, মানে উইথ দ্য হেল্প অফ জয়নিং দ্য টেবিলস, ঠিক আছে। তো দেখো সবার আগে যে টেবিলটা হবে সেটা হচ্ছে অল, ঠিক আছে, অল। মানে বেসিক্যালি এখানে আমরা কি করবো, একটা কিউবয়েড লাইক স্ট্রাকচার তৈরি করবো, যেখানে 1D কিউবয়েডও থাকবে, 2D কিউবয়েডও থাকবে, 3D কিউবয়েডও থাকবে, অদ্ভুত লাগবে দেখবেন জিনিসটা, ঠিক আছে। সো অল হচ্ছে সবার আগে। সো অল যেটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে 0D কিউবয়েড অথবা অ্যাপেক্স কিউবয়েডও বলি। কেন এটাকে অ্যাপেক্স বা 0D বলি? এটা হচ্ছে লোয়েস্ট লেভেল অফ সামারাইজেশন, ঠিক আছে, এটা হচ্ছে লোয়েস্ট লেভেল অফ সামারাইজেশন। এটাকে আমরা বেস কিউবয়েডও অনেক সময় বলে থাকি, ঠিক আছে। এই অল হচ্ছে বেসিক্যালি দিস অল ইজ এ কালেকশন অফ অল দিস ফোর। তো তাহলে আমি অল থেকে কী কী লিখতে পারি, একটা হচ্ছে তোমার টাইম এক টেবিল, একটা হচ্ছে তোমার আইটেম টেবিল, একটা হচ্ছে তোমার লোকেশন টেবিল, একটা হচ্ছে তোমার সাপ্লায়ার্স টেবিল। সো এটা হচ্ছে তোমার 1D কিউবয়েড, প্রত্যেকটা এক একটা টেবিল নিয়ে তৈরি হচ্ছে, তো 1 ডাইমেনশন। এবার আমি এগুলোকে জুড়ে জুড়ে বানাবো, দেখো। তো টাইম এবং আইটেম এদেরকে জুড়ে আমি যেটা বানালাম সেটা হচ্ছে টাইম এবং আইটেমসের টেবিল। এটা হচ্ছে 2 ডাইমেনশনের দিকে যাচ্ছি, এবং তারপর কি করছি, টাইম এবং লোকেশন এদের সাথে জুড়ে আমি বানালাম টাইম কমা লোকেশনের একটা টেবিল, ঠিক আছে। নেক্সট আমরা কি করলাম, টাইমের সাথে সাপ্লায়ারকে জুড়লাম, জুড়ে আরেকটা বানালাম যেটা হচ্ছে টাইম কমা সাপ্লায়ারের টেবিল। এবার আমি টাইমের সাথে সব কটা হয়ে গেছে, এবং এবার আইটেমের সাথে লোকেশান আর ওইগুলোকে জুড়বো। তো তাহলে দেখো আইটেম আর লোকেশানকে জুড়ে আমি একটা বানালাম যেটা আমি আই কমা এল দিয়ে লিখলাম। নেক্সট আমি কি করলাম, আইটেমের সাথে সাপ্লায়ারকে জুড়লাম, জুড়ে এখানে আরেকটা টেবিল তৈরি করলাম উইচ ইজ আইটেম কমা সাপ্লায়ার, মানে জয়েন করলাম পাতি কথায়। সো দিস ইজ এ 2D কিউবয়েড। তো কিউবয়েড লাইক স্ট্রাকচার তৈরি হবে, দেখবে, ওকে। এবার আমরা কি করছি, এই 2D এবার জয়েন করে একটা 3D তৈরি করব, ঠিক আছে। সো টাইম কী বলে, হ্যাঁ, টাইম আর আইটেম টেবিল এইটা, এবং টাইম আর লোকেশান এই দুটোকে আমি জয়েন করে কি করলাম, টাইম আইটেম এবং লোকেশান এটা তৈরি করলাম। সিমিলারলি টাইম আইটেমের সাথে আইটেম লোকেশান এটাকে করলাম। তো দেখো সেই একই হচ্ছে টাইম আইটেম আর লোকেশান, তাই তো। তাহলে আমাকে আর এটা করলে হবে না, একই টেবিল দুবার ক্রিয়েট হলে হবে না। তো তারপর নেক্সট আছে টাইম আইটেম আর সাপ্লায়ার, এই দুটোকে আমরা জয়েন করতে পারি, টাইম আইটেম আর সাপ্লায়ার, টাইম আইটেম আর সাপ্লায়ার এই দুটো, এই টাইম আইটেম টেবিল আর টাইম সাপ্লায়ার টেবিল এই দুটোকে জয়েন করে একটা নতুন 3D টেবিল তৈরি করলাম উইচ ইজ টাইম আইটেম সাপ্লায়ার। এরপর কী হতে পারে, টাইম আইটেম সাপ্লায়ার হয়ে গেল। এবার দেখো আর কি কি হতে পারে, টাইম লোকেশান এই টেবিলটার সাথে এই টাইম সাপ্লায়ার এই দুটো টেবিলকে জয়েন করলাম। তো কিরম দেখতে হবে, টাইম লোকেশান আর টাইম সাপ্লায়ার এই দুটো টেবিলকে জয়েন করে হয়ে গেল টাইম লোকেশান সাপ্লায়ার, এটা হয়ে গেল। সিমিলারলি টাইম লোকেশান আর টাইম সাপ্লায়ার একই হচ্ছে, টাইম লোকেশান সাপ্লায়ার। এবার দেখো টাইম সাপ্লায়ার আর আইটেম সাপ্লায়ার এই দুটো টেবিলকে আমি যদি জয়েন করি, সো কী হবে, টাইম আইটেম সাপ্লায়ার এই দুটো টেবিলকে জয়েন করলাম। সো এই টেবিলে আছে টাইম সাপ্লায়ার আর এই টেবিলে আছে আইটেম সাপ্লায়ার, এই দুটোকে জয়েন করে আমি টাইম আইটেম সাপ্লায়ার বানালাম। সো এটা হয়ে গেল আমাদের 3D কিউবয়েড কমপ্লিট, ঠিক আছে। সো দিস ইজ 3D কিউবয়েড। এরপর নেক্সট আমরা কী করব, সবকটাকে এখানে এটা 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 এবং এটা সবকটাকে একসাথে ফাইনালি জয়েন করে যে টেবিলটা আসবে সেখানে টাইমও থাকবে, আইটেমও থাকবে, লোকেশনও থাকবে, সাপ্লায়ারও থাকবে। সো এটা তোমার কোন ডাইমেনশন হয়ে গেল, 4th ডাইমেনশন। তার মানে হচ্ছে এটা একটা 4D কিউবয়েডের মতো হচ্ছে, ওকে। সো এটাকে আমরা বলি হলো বেস কিউবয়েড, ঠিক আছে। এটা ভুল লিখেছিলাম।
জিরোডিকে আমরা অ্যাপেক্স কিউবয়েড বলি, এবং যেটা লাস্ট লেভেল অফ কিউবয়েড, যেটা হায়েস্ট ডাইমেনশন, সেটাকে আমরা বলি হলো বেস কিউবয়েড। ঠিক আছে, তো তাহলে যেটা জিরোডি অ্যাপেক্স কিউবয়েড, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের হায়েস্ট লেভেল অফ সামারাইজেশন। আমি কি লোয়েস্ট বলেছিলাম আগে? তাহলে আমি ভুল বলেছিলাম, ভেরি সরি। ঠিক আছে, হায়েস্ট লেভেল অফ সামারাইজেশন। দেখো সব থেকে বেশি সামারাইজেশন কিন্তু এখানেই আছে, বিকজ এখানে সব কটাকে একসাথে অ্যাসিমিলেট করা হয়েছে, রাইট? তো এই কারণে সব থেকে বেশি এখানেই সামারাইজ করা আছে জিরোডি, যেটা অ্যাপেক্স কিউবয়েড। নেক্সট কোনটা আছে? নেক্সট হচ্ছে বেসিক্যালি তোমার অ্যাপেক্স কিউবয়েড। এবার 4D কিউবয়েড, এটা হচ্ছে তোমার বেস কিউবয়েড। ঠিক আছে, এবার এই বেস কিউবয়েডে হচ্ছে তোমার লোয়েস্ট লেভেল অফ সামারাইজেশন। যত আমরা উপরে উঠছি তত বেশি সামারাইজ হচ্ছে। ঠিক আছে, 4D কিউবয়েডে যেটা বেস লেভেল, সেখানে সব থেকে কম সামারাইজেশন। তারপরে যখন থার্ড লেভেলে উঠবো, মানে 3Dতে উঠবো, তখন সামারাইজেশন একটু বাড়বে। যখন আমরা 2Dতে উঠবো তখন সামারাইজেশন আরও বাড়বে। তারপরে যখন 0D বা অ্যাপেক্স লেভেলে চলে যাবো তখন ম্যাক্সিমাম সামারাইজেশন হচ্ছে। সো এই হচ্ছে ব্যাপার। সো এটা হচ্ছে একটা 4D টাইপের কিউবয়েড। এখানে যেহেতু জায়গা কম তাই একটু বানানোটা মুশকিল ছিল, বাট আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। তো যদি 4টে এরকম টেবিল থাকে আমরা আরামসে বানাতে পারবো। তো এরকম যদি 5টা টেবিল থাকে, টেবিল 1, টেবিল 2, টেবিল 3, টেবিল 4, টেবিল 5, তো তাহলে আমরা এখানে একটা 5D কিউবয়েড বানিয়ে নিতে পারবো। এরকমভাবে যদি n নাম্বার অফ টেবিলস থাকে, T1, T2, T3, T4 আপ টিল Tn, তো এরকমভাবে আমি টেবিলগুলোকে জয়েন করে nth ডাইমেনশনাল কিউবয়েড বানাবো, যেখানে 0th লেভেলে সব থেকে ম্যাক্সিমাম সামারাইজেশন আছে। মানে এখানে আমরা কী করছি, প্রথমে ভেঙে নিচ্ছি, তারপর আবার জুড়ে নিচ্ছি, এই তো গল্প হচ্ছে, আর তো কিছু হচ্ছে না। সো দিস ইজ হোয়াট এ কিউবয়েড রিপ্রেজেন্টেশন অফ মাল্টি ডাইমেনশনাল ডেটা। ঠিক আছে, ডেটা কিউবের ব্যাপারেও বলে দিলাম। ওকে, এইবার দেখো আমাদের বেসিক্যালি মাল্টি ডাইমেনশনাল ডেটার জন্য আমরা বিভিন্ন রকমের স্কিমা আছে। ঠিক আছে, তো বেসিক্যালি 3 রকমের স্কিমা আছে। ঠিক আছে, মাল্টি ডাইমেনশনাল ডেটা মডেলকে রিপ্রেজেন্ট করার জন্য যে স্কিমাসগুলো আছে মেনলি 3 টাইপের আছে। একটা হচ্ছে তোমার স্টার স্কিমা, নেক্সট হচ্ছে তোমার স্নোফ্লেক স্কিমা, আর একটা হচ্ছে তোমার ফ্যাট কনস্টেলেশন স্কিমা। তো এই তিনটের ব্যাপারেই আমরা ডিসকাস করবো, চাপ নেই। ওকে, সো সবার আগে আমরা স্টার স্কিমা নিয়ে আলোচনা করবো। তো দেখো স্টার স্কিমায় কি, দেখো টেবিল 2 রকমের হয়। একটা হচ্ছে তোমার ডাইমেনশন টেবিল, ঠিক আছে, ডাইমেনশন টেবিল, আর আরেকটা হচ্ছে তোমার গিয়ে ফ্যাক্ট টেবিল। তো এবার ডাইমেনশন টেবিলটা কি আর ফ্যাক্ট টেবিলটা কি? তো দেখো ডাইমেনশনাল টেবিল হচ্ছে নর্মাল রিলেশনাল ডেটাবেসে আমাদের যে টেবিলগুলো হয়, ফর এক্সাম্পল ধরো আইটেম টেবিল। আইটেম টেবিলের মধ্যে কি থাকে, আইটেমের যে নামটা থাকে সেটা থাকে, তারপর আইটেমের যে টাইপটা সেটা থাকে, তারপর আইটেমের প্রাইস যেটা সেটা থাকে, তারপর আর কী কী থাকতে পারে বলো? আরও অনেক কিছু থাকতে পারে, লাইক ব্র্যান্ডের নেমটা থাকতে পারে, ব্র্যান্ড কোন ব্র্যান্ডের, কে সাপ্লায়ার, এসব থাকতে পারে। তো এরকম টাইপের যেসব টেবিলগুলো হয় নর্মাল টেবিল, যেমন ধরো আইটেম টেবিল হলো, বা সেলস টেবিল হলো, বা তারপর তোমার ধরো ব্রাঞ্চ টেবিল হলো, কোন ব্রাঞ্চের, এইগুলো সব হচ্ছে তোমার ডাইমেনশন টেবিল। ঠিক আছে, মানে নর্মাল যেগুলো RDBMS এর টেবিল। ঠিক আছে, এবার বেসিক্যালি আরেক রকমের টেবিল হয়, সেটা হচ্ছে ফ্যাক্ট টেবিল। এই ফ্যাক্ট টেবিলটা প্রত্যেকটা ডাইমেনশন টেবিলের সাথে কানেক্টেড থাকে, এবং এই ফ্যাক্ট টেবিলে প্রত্যেকটা ডাইমেনশনাল টেবিলের প্রাইমারি কিটা স্টোর থাকে। যেমন ধরো, আচ্ছা এখানে ধরো আরেকটা আইটেমের একটা কি থাকবে, আইটেম কি বলে, এটা হচ্ছে বেসিক্যালি এই টেবিলের প্রাইমারি কি। আমরা সবাই জানি ম্যাক্সিমাম একটা টেবিলে একটাই প্রাইমারি কি থাকতে পারে। তো যাই হোক, তো বেসিক্যালি এই ফ্যাক্ট টেবিলের প্রত্যেকটা ডাইমেনশনাল টেবিলের যে প্রাইমারি কিটা আছে সেটা স্টোর আছে। যদি ধরো আইটেম টেবিল হয় তাহলে আইটেম টেবিলের যে প্রাইমারি কিটা সেটা এখানে স্টোর থাকবে। তারপর ধরো যদি একটা সেলস টেবিল থাকে, তার যে প্রাইমারি কিটা থাকবে সেটা এখানে স্টোর থাকবে। তারপর যদি ধরো আর একটা তোমার লোকেশন বলে যদি টেবিল থাকে, তার যে প্রাইমারি কি থাকবে সেটা এখানে স্টোর থাকবে। সো অল দ্য প্রাইমারি কিজ অফ ডাইমেনশনাল টেবিল উইল বি স্টোরড ইন দি ফ্যাক্ট টেবিল। এবার আমরা এটা স্কিমাটা একবার দেখবো, এর রিপ্রেজেন্টেশনটা, পিক্টোরিয়াল ভিজুয়ালাইজেশনটা একবার দেখবো। তো ধরো এখানে আমাদের টাইম বলে একটা টেবিল আছে। এই টাইম টেবিলের মধ্যে কি কি আছে, লেটস সে টাইমের একটা কি আছে, যেটা হচ্ছে তোমার প্রাইমারি কি। নেক্সট হচ্ছে ধরো তোমার ডে, উইক, তারপর কি আছে ধরো মান্থ, আর ইয়ার, আর কোন কোয়ার্টারে নিচ্ছে সেইটা। এটা হয়ে গেল তোমার টাইম টেবিল। নেক্সট ধরো হচ্ছে ব্রাঞ্চ। ব্রাঞ্চ টেবিলটার মধ্যে কি আছে, ধরো ব্রাঞ্চ টেবিলের মধ্যে কী কী কলামস আছে। একটা ধরো হচ্ছে ব্রাঞ্চ কি, নেক্সট হচ্ছে ব্রাঞ্চের যে নামটা,
আর ব্রাঞ্চের যে টাইপটা। ওকে, এরপর নেক্সট হচ্ছে বেসিক্যালি বলছি, এরপর ধরো ব্রাঞ্চ টেবিল হয়ে গেল, আইটেম টেবিল হয়ে গেল। এবার ফর এক্সাম্পল ধরো, হ্যাঁ আইটেম টেবিলটা বানানো হয়নি। আইটেম ধরো একটা টেবিল আছে, এই টেবিলের মধ্যে অনেক জিনিস আছে। ধরো আইটেমের যে কিটা সেইটা, সবার আগে আইটেম কি, নেক্সট আইটেমের যে নেমটা সেটা, আইটেমের যে নেমটা সেটা স্টোর আছে। তারপর কি আছে ধরো ব্র্যান্ড, টাইপ অ্যান্ড সাপ্লায়ার। তারপর কি আছে লোকেশন বলে একটা টেবিল আছে, সেখানে কি কি আছে, কি কি কলামস আছে, লোকেশন কি, নেক্সট স্ট্রিট অ্যান্ড সিটি, ধরো এইগুলোই আছে। এইবার একটা, এগুলো হচ্ছে সব ডাইমেনশন টেবিল। এবার এমন একটা টেবিল আছে, সেই টেবিলটার নাম হচ্ছে সেলস টেবিল। এটা হচ্ছে তোমার ফ্যাক্ট টেবিল। এই টেবিলটা সব কটা টেবিলের সাথে কানেক্টেড থাকবে, এর সাথেও থাকবে, এর সাথেও থাকবে, এর সাথেও থাকবে, এর সাথেও থাকবে। বাট প্রত্যেকটা টেবিলের যে প্রাইমারি কি আছে সেটা এই সেলস টেবিলের মধ্যে স্টোর থাকবে। ওকে, তো বেসিক্যালি প্লাস এই ফ্যাক্ট টেবিলে কিছু নিজস্ব আবার কীও থাকবে, সেটা আলাদা কথা। ঠিক আছে, যেগুলো তোমার বেসিক্যালি অন্য টেবিলে থাকবে না। সেলস টেবিলের তো নিজস্ব কিছু কি থাকতে পারে, তো সেগুলো থাকবে। সো দেখো টাইম টেবিলের যেটা প্রাইমারি কি সেটা এখানে স্টোর থাকছে। নেক্সট কি আছে আইটেম, আইটেম টেবিলের যেটা প্রাইমারি কি উইচ ইজ আইটেম কি, সেটাও এখানে স্টোর থাকছে। তো ব্রাঞ্চ টেবিলের যেটা প্রাইমারি কি যেটা হচ্ছে ব্রাঞ্চ কি, সেটাও এখানে থাকছে। তারপর লোকেশন টেবিলে যেটা প্রাইমারি কি উইচ ইজ লোকেশন কি, সেটাও এখানে টেবিলে থাকছে। এবং সেলস টেবিলে যেগুলো এক্সক্লুসিভ কি, যেগুলো অন্য কোথাও নেই, যেমন ধরো ডলার সোল্ড, সেটা থাকছে যেটা অন্য কোথাও নেই। নেক্সট আমরা কি জানি, নেক্সট হচ্ছে তোমার কটা ইউনিট বিক্রি হয়েছে, সেটাও থাকছে। ধরো এগুলো হচ্ছে এক্সট্রা। এবার দেখো এই যে স্টার স্কিমা যেটা আমি বানালাম, এখানে বেসিক্যালি এই যে জিনিসগুলো প্রাইমারি কিগুলো স্টোর্ড আছে, এগুলো বেসিক্যালি ওই পার্টিকুলার টেবিলের সাথে অ্যাজ এ ফরেন কির কাজ করছে। ঠিক আছে, এটা আমরা জানি প্রাইমারি কি ফরেন কি। এইখানে যেটা তোমার প্রাইমারি কি সেটা এই টেবিলে ফরেন কি, এইখানে যেটা প্রাইমারি কি সেটা এই টেবিলে ফরেন কি, এইখানে যেটা প্রাইমারি কি সেটা এই টেবিলে ফরেন কি, এইখানে যেটা প্রাইমারি কি সেটা এই টেবিলে ফরেন কি। রাইট, তো ফরেন কির কাজ করছে। এবং একটা জিনিস মাথায় রাখবে, স্টার স্কিমাতে কিন্তু কোনো ডাইমেনশনাল টেবিল কিন্তু অন্য কোনো ডাইমেনশন টেবিলের সাথে কানেক্টেড থাকে না। প্রত্যেকটা ডাইমেনশনাল টেবিল কিন্তু তোমার ফ্যাক্ট টেবিলের সাথে কানেক্টেড থাকবে, কিন্তু নিজস্ব কোনো ডাইমেনশনাল টেবিলের সাথে কানেক্টেড থাকবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে স্টার স্কিম, আচ্ছা ধরো প্রপার্টিজ বলেই লিখে দিচ্ছি। ঠিক আছে, স্টার স্কিমার কিছু প্রপার্টিজ আছে, সেগুলো একটুখানি দেখে নাও, তাহলে আমার একটু সুবিধা হবে। জিনিস মাথায় রাখবে, হ্যাঁ যেটা বলছিলাম, যে এই যে স্টার স্কিমাতে কোনো ডাইমেনশনাল টেবিল কিন্তু নর্মালাইজড হয় না, প্রত্যেকটা ডাইমেনশনাল টেবিল কিন্তু ডিনর্মালাইজড হয়। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি অল ডাইমেনশনাল টেবিল কিন্তু তোমার কি হয়, ডিনর্মালাইজড হয়। মানে ওটা কিন্তু আর ফার্দার টেবিলসে ভাঙে না। ঠিক আছে, একটা টেবিলের মধ্যেই সব কিছু থাকে, একটা পার্টিকুলার। ফর এক্সাম্পল ধরো এই যে আইটেম যে টেবিলটা আছে, এটা কিন্তু তোমার ডিনর্মালাইজড আছে, মানে এটাকে আর কিন্তু আমি ফার্দার টেবিলসে ভাঙছি না। ঠিক আছে, হয়তো এর জন্য রিডান্ডেন্সি বেশি থাকতে পারে। ঠিক আছে, হয়তো এর জন্য রিডান্ডেন্সি অনেক থাকতে পারে টেবিলের মধ্যে, যেহেতু আমি এটাকে নর্মালাইজ করিনি, বাট স্টিল এখানে এটাই নিয়ম। ঠিক আছে, স্টার স্কিমাতে আমরা কখনোই টেবিলকে নর্মালাইজ করি না, ডিনর্মালাইজ ফর্মেই রাখি। সেই জন্য একটা টেবিলের মধ্যেই সব ইনফরমেশান থাকে রিগার্ডিং দ্যাট পার্টিকুলার সাবজেক্ট। আইটেমকে আমি আর ফার্দার টেবিলসে ভাঙছি না। ঠিক আছে, বা ধরো লোকেশানকে আরও আমি ফার্দার ভাঙছি না। তো এখানে সবসময় টেবিলসগুলো ডিনর্মালাইজ থাকে, হলো ডাইমেনশনাল টেবিলগুলো। আচ্ছা, এরপরে নেক্সট যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টটা হচ্ছে কি, প্রত্যেকটা ডাইমেনশনাল টেবিল কিন্তু ফ্যাক্ট টেবিলের সাথে কানেক্টেড থাকে। তো আমি এটাও লিখে দিচ্ছি, ইচ ডাইমেনশন টেবিল ইজ কানেক্টেড টু ফ্যাক্ট টেবিল। প্রত্যেকটা ডাইমেনশন টেবিলই ফ্যাক্ট টেবিলের সাথে কানেক্টেড থাকে, আর কোনো ডাইমেনশনাল টেবিল কিন্তু অন্য কোনো ডাইমেনশনাল টেবিলের সাথে কানেক্টেড থাকে না। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি নো ডাইমেনশনাল টেবিলস আর
কানেক্টেড টু ইচ আদার। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রপার্টিসগুলো মাথায় রাখতে হবে। এতে কি হচ্ছে, বেনিফিটস কী পাচ্ছি, এতে আমরা কিন্তু ইজিলি কোয়ারি করতে পারছি। কেন ইজিলি কোয়ারি করতে পারছি? বিকজ সব সেম টাইপ অফ ডেটাকে আমরা একটা টেবিলের মধ্যে স্টোর করছি। তো যাই আমরা খুঁজছি ওই পার্টিকুলার একটা টেবিলের মধ্যেই খুঁজছি, আমাদের হাজারটা টেবিলকে জয়েন করে কোয়ারি করতে হচ্ছে না। ওটাতে বেশি মুশকিল হয়ে যায়, এসকিউএল কোয়ারিটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। যদি মাল্টিপল টেবিল থাকে তাহলে তো আমাকে আগে ওগুলোকে জয়েন করতে হবে, তার উপরে বিভিন্ন রকমের অ্যাগ্রিগেট ফাংশনস লাগাতে হবে। তার থেকে ভালো যদি আমার একটা টেবিল থাকে, একটা টেবিলের মধ্যে পার্টিকুলার একটা টাইপের ডেটা স্টোর থাকে, তো যাই করবো আমি সেই একটা টেবিলের মধ্যেই করবো, আমার কোনো জয়েন ফয়েনের ব্যাপার থাকবে না। তো কোয়ারি কি হয়ে যাচ্ছে, সিম্পল হয়ে যাচ্ছে, সিম্পলার কোয়ারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা কোয়ারি পারফরমেন্স অনেক ভালো হচ্ছে, ফাস্টার কোয়ারি পারফরমেন্স। ঠিক আছে, মাথায় রাখতে হবে। আর অ্যাগ্রিগেশনগুলো আমরা ফাস্ট করতে পারছি। ঠিক আছে, মানে সাম, কাউন্ট, মিনিমাম জিনিস ফাইন্ড করা, ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড করা, এগুলো অনেক আমরা ফাস্ট করতে পারছি বিকজ একটা টেবিলের মধ্যেই তো কাজটা হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে গল্প। এবার স্নোফ্লেক স্কিমাতে কি হচ্ছে, স্নোফ্লেক স্কিমাতে আমরা বেসিক্যালি এই ডিনর্মালাইজ জিনিসটাকে রাখছি না। এখানে আমাদের যে টেবিলসগুলো থাকবে সেই টেবিলসগুলো তোমার নর্মালাইজ থাকবে। তো যদি নর্মালাইজ থাকি তার মানে একটা যে টেবিল আছে, ধরো একটা টেবিলকে আমি যদি নর্মালাইজ করি তাহলে আমি এই টেবিলটাকে দুটো আলাদা আলাদা টেবিলসে ভাঙলাম। তো অবভিয়াসলি এই যে দুটো টেবিল আছে এদেরকে মেন টেবিলের সাথে কানেক্টেড থাকতে হবে, তবেই তো নর্মালাইজ ফর্মে থাকতে পারবে। যদি কানেক্টেডই না থাকে তো তাহলে আর কী করে নর্মালাইজ ফর্মে থাকবে? তার মানে স্নোফ্লেক স্কিমাতে কিন্তু ডাইমেনশনাল টেবিল, এটাও একটা ডাইমেনশনাল টেবিল, এটাও একটা ডাইমেনশনাল টেবিল, এটাও একটা ডাইমেনশনাল টেবিল। তো এখানে বেসিক্যালি স্নোফ্লেক স্কিমায় কী হচ্ছে, আমাদের যে ডাইমেনশনাল টেবিলগুলো আছে সেটা একে অপরের সাথে জড়িত থাকছে, মানে একে অপরের সাথে লিঙ্কড থাকছে। আর এই জিনিসটাই দরকার। ঠিক আছে, যে বিকজ অবভিয়াসলি না আমরা ওগুলোকে নর্মালাইজ করছি, ওগুলোকে আমরা বিভিন্ন পার্টে ভেঙে দিচ্ছি, সেই জন্য এখানে ডাইমেনশনাল টেবিলস আর লিঙ্কড উইথ ইচ আদার। ঠিক আছে, সো বেসিক্যালি আমরা এখানে টেবিলসগুলোকে নর্মালাইজ রাখছি। এই হচ্ছে মেন ডিফারেন্স স্টার স্কিমা আর স্নোফ্লেক স্কিমাতে। আর এখানে কিন্তু বেসিক্যালি তোমার একটাই ফ্যাক্ট টেবিল থাকছে আর মাল্টিপল ডাইমেনশনাল টেবিল থাকছে। ঠিক আছে, তো আমি ধরো এই এক্সাম্পলটাকেই দেখাচ্ছি এক সেকেন্ড। তো এই যে টেবিলটা আছে, ঠিক আছে, এই যে টেবিলটা আছে, এই সাপ্লায়ার বলে ধরো এখানে আমাদের কি আছে, এটা হচ্ছে আমাদের সেলস টেবিলের সাথে টাইম কানেক্টেড আছে, ব্রাঞ্চ কানেক্টেড আছে, আইটেম কানেক্টেড আছে, আর লোকেশন বলে আরেকটা টেবিল কানেক্টেড আছে। এবার আমি একটা কাজ করছি, এই যে সাপ্লায়ার যে টেবিলটা আছে, এই সাপ্লায়ার যে কলামটা আছে, এই সাপ্লায়ার কলামটাকে আমি আরও দুটো টেবিলসে ভাঙলাম যাতে রিডান্ডেন্সি কমে। ঠিক আছে, তো ধরো ধরো আমি এটাকে আরেকটা আলাদা টেবিল হিসাবে বানিয়ে দিলাম। ঠিক আছে, সো ধরো এখানে আমি একটা টেবিল বানিয়ে দিলাম যেটার নাম হচ্ছে সাপ্লায়ার। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা ডাইমেনশনাল টেবিল। এর মধ্যে কি কি থাকছে, এর মধ্যে থাকছে হচ্ছে একটা সাপ্লায়ার কি আর নেক্সট কি থাকছে, একটা সাপ্লায়ার টাইপ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো বেসিক্যালি এইখানে তাহলে একটা প্রাইমারি কি আছে, অবভিয়াসলি টেবিল মানে একটা প্রাইমারি কি হতেই হবে। ঠিক আছে, আর যদি প্রাইমারি কি নাও থাকে তাহলে ওই কারোর ফরেন কিটাকেও অ্যাজ এ প্রাইমারি কি হিসাবে চালাবে। তো যাই হোক, তো এখানে এইটাকে যদি আমি অ্যাজ এ প্রাইমারি কি ধরি, তো এই কিটা কি তোমার ফ্যাক্ট টেবিলের মধ্যে থাকতে হবে না, এই কিটা ফ্যাক্ট টেবিলের মধ্যে না থাকলেও চলবে, কোনো অসুবিধা নেই, বিকজ এই টেবিলটা কার সাথে লিঙ্কড আছে, এর সাথে লিঙ্কড আছে। ঠিক আছে, বিকজ এটা আগে কোনো টেবিল ছিল না, এটাকে আমরা নর্মালাইজেশন করার জন্য যাতে রিডান্ডেন্সি কমে, তাই আমি এখান থেকে একটা পার্টিকুলার কলমকে একটা আলাদা টেবিলে ভেঙে দিলাম, এটাকেই তো নর্মালাইজ করা বলে। তো ডাইরেক্টলি এর কিন্তু এই টেবিলটার সাথে লিঙ্ক আছে, ওই ফ্যাক্ট টেবিল মানে যেটা সেলস টেবিল তার সাথে লিঙ্ক নেই। তো ফ্যাক্ট টেবিলে তোমার প্রাইমারি কি না থাকলেও চলবে, মানে এর প্রাইমারি কিটা। সিমিলারলি ধরো এই যে সিটি আছে, সিটি এখানে ধরো অনেক রিডান্ডেন্সি আছে, একই জিনিস বারবার আছে, তো এই নর্মাল রিডান্ডেন্সি কমাবার জন্য আমি টেবিলটাকে নর্মালাইজ করে দিলাম, দিয়ে একটা নতুন টেবিল বানালাম যেটার নাম হচ্ছে সিটি। এর মধ্যে কি কি আছে, সিটি কি ধরে নাও একটা আছে, আচ্ছা এরপর কি আছে ধরে নাও সিটি, যে সিটিটা আছে সেই সিটিটার নাম, নেক্সট হচ্ছে স্টেট বা প্রভিন্স সেইটা আছে, আর কি আছে ধরে নিচ্ছি কান্ট্রি আছে। তো বেসিক্যালি এখানেও আমাদের একটা প্রাইমারি কি লাগবে যেটা হচ্ছে এটা। তো এর যে প্রাইমারি কিটা আছে সেটা কি তোমার এই ফ্যাক্ট টেবিল, যেটা ফ্যাক্ট টেবিলে থাকতে হবে না, ফ্যাক্ট টেবিলে না থাকলেও চলবে। কেন? বিকজ এই টেবিলটা তো পুরোপুরি এই টেবিলের উপরে নির্ভরশীল। তো বেসিক্যালি এর কিটা এখানে না থাকলেও চলবে, কোনো ব্যাপার না। ঠিক আছে,
কেন কি এটা অলরেডি আগে কোনো টেবিল ছিল না, এটাকে আমরা একটা টেবিলের স্ট্যাটাস দিয়েছি যাতে নর্মালাইজ করা যায়, ঠিক আছে, রিডান্ডেন্সি কমাবার জন্য। সো মেন ফ্যাক্ট টেবিলে না থাকলেও চলবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইমেনশনাল টেবিলসরা কানেক্টেড উইথ ইচ আদার। দেখো এখানেও ডাইমেনশনাল টেবিল, ডাইমেনশনাল টেবিল, ডাইমেনশনাল টেবিল সবাই কিন্তু কানেক্টেড আছে। সো স্নোফ্লেক স্কিমাতে কিন্তু ডাইমেনশনাল টেবিলকে আমরা কানেক্ট করে রাখি এবং আমরা এগুলোকে যত পারি নর্মালাইজ করি যাতে আমাদের রিডান্ডেন্সি কমে। এনিওয়েজ, নেক্সট যে স্কিমাটা আছে সেটার নাম হচ্ছে ফ্যাক্ট কনস্টেলেশন। ফ্যাক্ট কনস্টেলেশন। তো আচ্ছা, তবে আরেকটা জিনিস আমি বলে দিই, এই যে স্নোফ্লেক স্কিমা যেটা আমরা দেখছি, স্নোফ্লেক স্কিমা কিন্তু একটু স্টোরেজটা বাড়ে। স্টোরেজটা অবভিয়াসলি বাড়ে বিকজ তুমি একটা নতুন তুমি বারবার একটা কলমকে একটা টেবিলের দরজা দিচ্ছ, ঠিক আছে, বা একটা টেবিলের স্ট্যাটাস দিচ্ছ, তো অবভিয়াসলি একটা তার জন্য নতুন টেবিল তৈরি করতে হচ্ছে, তো অবভিয়াসলি স্টোরেজ তো বাড়বে, কিন্তু মেনটেনেন্সটাও কিন্তু তোমার ইজি হবে। বিকজ আমরা প্রত্যেকটাকে একটা নতুন টেবিলে যদি ডিভাইড করে দিই, একটা কলমকে যদি একটা নতুন টেবিলে ডিভাইড করে দিই, তো ন্যাচারালি ওর উপরে কাজ করাটা অনেক ইজি হবে, ওর উপরে কোয়ারি লেখাটা ইজি হবে, রাদার দ্যান একটা পার্টিকুলার কলমের উপর কোয়ারি লেখার থেকে একটা টেবিলের উপরে কোয়ারি লেখাটা বেশি ইজি হবে। সেই জন্য এরকম টাইপের টেবিলকে মেনটেন করা অনেক বেশি ইজি হয়, ঠিক আছে। তো এই হচ্ছে গল্প। নেক্সট এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফ্যাক্ট কনস্টেলেশন, ঠিক আছে। এর আরেকটা নাম হচ্ছে গ্যালাক্সি কনস্টেলেশনও বলে, বা গ্যালাক্সি স্কিমা বা এরকম কিছু বলে। কি নামটা একবার দেখে নিই, গ্যালাক্সি স্কিমা, ঠিকই বলেছি। সো এখানে কিন্তু তোমার মাল্টিপল ফ্যাক্ট টেবিলস থাকতে পারে, মাল্টিপল ডাইমেনশনস টেবিল থাকতে পারে, অসুবিধা নেই, ঠিক আছে। এবার দেখো কিছু কিছু সফিস্টিকেটেড অ্যাপ্লিকেশন থাকে, কিছু সফিস্টিকেটেড অ্যাপস থাকে যেখানে আমাদেরকে কিন্তু মাল্টিপল ফ্যাক্ট টেবিলস এবং মাল্টিপল ডাইমেনশনস টেবিলস লাগে, ঠিক আছে। তার মানে আমরা এখন অবধি কী দেখে আসছি, প্রত্যেকটা ডাইমেনশনাল টেবিল ধরো এরকম আছে, D1 একটা ডাইমেনশন টেবিল, D2 একটা ডাইমেনশন টেবিল, D3 একটা ডাইমেনশন টেবিল, D4 একটা ডাইমেনশন টেবিল, F1 হচ্ছে একটা ফ্যাক্ট টেবিল। তো এখানে প্রত্যেকটা ডাইমেনশন টেবিল কিন্তু একটা ফ্যাক্ট টেবিলের সাথেই কিন্তু নিজের ডেটাকে শেয়ার করছে, কিন্তু ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমাতে এই জিনিসটা হবে না। তাহলে ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমাতে কী হবে, ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমাতে তোমার মাল্টিপল ফ্যাক্ট টেবিলস থাকবে এবং মাল্টিপল ডাইমেনশন টেবিল থাকবে, এবং অ্যান্ড প্রত্যেকটা ডাইমেনশনাল টেবিল কিন্তু মোর দ্যান ওয়ান ফ্যাক্ট টেবিলকে নিজের ডেটা দিতে পারে। ফর এক্সাম্পল এরকম কেসটা ধরো D1 D2, এখানে ধরো ফার্স্ট ফ্যাক্ট টেবিল, D3 D4 সেকেন্ড ফ্যাক্ট টেবিল, D5 থার্ড ফ্যাক্ট টেবিল, লাইক দিস হতেই পারে। মাল্টিপল যদি রিলেশনাল টেবিল একসাথে থাকে এবং তার মধ্যে আমরা যদি কাজ করতে চাই তো হতেই পারে। তো ধরো ডাইমেনশন ফার্স্ট ডাইমেনশন টেবিল এবং সেকেন্ড ডাইমেনশনাল টেবিল ফার্স্ট ফ্যাক্ট টেবিলকে ডেটা দিল, এবং থার্ড ডাইমেনশনাল টেবিল ধরো এরকম করলো যে ও ফ্যাক্ট টেবিল 1কেও ডেটা দিল এবং ফ্যাক্ট টেবিল 2কেও ডেটা দিল, ফোর্থ ডাইমেনশন টেবিলও তাই করলো, F1কে মানে এই টেবিলকেও ডেটা দিল, এই টেবিলকেও ডেটা দিল। এবং এরকমও দেখা যেতে পারে যে এই যে ফিফথ ডাইমেনশনাল টেবিল আছে সে ফ্যাক্ট টেবিল 2কেও ডেটা দিচ্ছে, ফ্যাক্ট টেবিল 3কেও ডেটা দিচ্ছে, অ্যান্ড সেম গোজ ফর ডাইমেনশন 6 যে দুটো ফ্যাক্ট টেবিলকেই ডেটা দিচ্ছে। তো এরকম টাইপের যদি স্কিমা হয় তো সেটাকে আমরা কি বলি, ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমা। তার মানে এখানে মাল্টিপল ডাইমেনশন টেবিল থাকবে, মাল্টিপল ফ্যাক্ট টেবিল থাকবে এবং সবাইকে ডেটা দিতেই পারে, ঠিক আছে। একটা ডাইমেনশনাল টেবিল মাল্টিপল ফ্যাক্ট টেবিলসকে ডেটা দিতে পারে, ঠিক আছে। তো এটার একটা আমি ভালো ছবি দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে এবার, বিকজ এত বড় জিনিস বানানো একটুখানি চাপের হয়। সো আমি তোমার ছবি দেখাচ্ছি, ওয়েট। তো দেখো এই ইমেজটাকে ভালো করে দেখো। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা ডাইমেনশন টেবিল, এটা একটা ডাইমেনশন টেবিল, টাইম আর আইটেম এই দুটো ডাইমেনশন টেবিল বেসিক্যালি তোমার সেলস এই যে ফ্যাক্ট টেবিল তাকে ডেটা দিচ্ছে, তাই তো, সে তাকে ডেটা দিচ্ছে, এবং ব্রাঞ্চ এই ডাইমেনশন টেবিলে একে ডেটা দিচ্ছে, টাইম ডাইমেনশন টেবিলে একে ডেটা দিচ্ছে, আইটেমও একে ডেটা দিচ্ছে, এর সাথে নিজের প্রাইমারি কি শেয়ার করছে, লোকেশন যেটা এও এর সাথে নিজের প্রাইমারি কি শেয়ার করছে। এবার দেখো এখানে আরেকটা ফ্যাক্ট টেবিল আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আইটেম যে টেবিলটা আছে একেও নিজের প্রাইমারি কি দিচ্ছে এবং এই পার্টিকুলার টেবিলকেও নিজের প্রাইমারি কি দিচ্ছে, দেখতেই পাচ্ছ। সো এখানে আমি কি দেখছি যে একটা ডাইমেনশন টেবিল মাল্টিপল ফ্যাক্ট টেবিলসের সাথে নিজের প্রাইমারি কিটাকে শেয়ার করছে। সিমিলারলি দেখো এই যে লোকেশন প্রাইমারি মানে ডাইমেনশন টেবিল আছে, এর যে নিজের প্রাইমারি কি লোকেশন, এটা এই সেলস টেবিলকেও দিচ্ছে এবং এই শিপিং যেই আরেকটা ফ্যাক্টস টেবিল তাকেও দিচ্ছে, ঠিক আছে। তো এখানে তো এই গল্পটা আছে। নেক্সট হচ্ছে
এই শিপার বলে যে ডাইমেনশন টেবিল আছে, এ অবশ্য নিজের প্রাইমারি কিটা শুধু একেই দিচ্ছে, আর কাউকে দিচ্ছে না। সো এই হচ্ছে ব্যাপার। দেখতেই পাচ্ছ দুখানা ফ্যাক্ট টেবিল আছে আর মাল্টিপল ডাইমেনশন টেবিল আছে। তো এখানে সবাই সবাইকে ডেটা দিতে পারে, অসুবিধা কিছু নেই। এবার কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি দেখে নাও রিগার্ডিং দ্য ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমা। ঠিক আছে, তো আমি এখানে প্রপার্টিজ বলে লিখছি। তো সবসময় মাথায় রাখবে যে এখানে কিন্তু যে ডাইমেনশন টেবিলগুলো থাকে ফ্যাট কনস্টেলেশনে সেটা কিন্তু ডিনর্মালাইজড। তো এখানে আমি লিখে দিচ্ছি টেবিলস আর ডিনর্মালাইজড। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাল্টিপল টেবিলস নেই, মানে ফর এক্সাম্পল ধরো এখানে কিন্তু একটা জিনিস ভালো করে দেখো, এই যে এখানে শিপার টাইপ, এই শিপার টাইপ থেকে কিন্তু আমরা আরেকটা টেবিল আরামসে তৈরি করতে পারতাম। শিপার আইডি, শিপার নেম, শিপার লোকেশন, হ্যানা ত্যানা সব আমরা কিন্তু তৈরি করতে পারতাম, বাট আমরা কিন্তু করিনি। তার মানে এখানে রিডান্ডেন্সি আছে, বাট এটা রিডান্ডেন্সি রিডিউস করার জন্য আমরা এটাকে কিন্তু মাল্টিপল টেবিলসে ডিভাইড করিনি। ঠিক আছে, সো এখানে কিন্তু আমি নর্মালাইজ করছি না। ওকে, সো এটা মাথায় রাখবে যে এখানে কিন্তু টেবিলস ডিনর্মালাইজ থাকে। ফর এক্সাম্পল যেমন ধরো কান্ট্রিটার জন্য আমি আরেকটা টেবিল হয়তো তৈরি করতে পারতাম, যদি একটু ভাবতাম তো করা যেত নর্মালাইজেশনের জন্য, মানে যাতে রিডান্ডেন্সি কমে, বাট এখানে কিন্তু সেগুলো করা নেই। এখানে কিন্তু একটা পার্টিকুলার সাবজেক্টের জন্য একটা টেবিলই থাকে, সেই জন্য এখানে মাথায় রাখবে টেবিলস কিন্তু ডিনর্মালাইজড হয়। শুধু স্নোফ্লেক স্কিমাতেই টেবিলসগুলো নর্মালাইজ করা থাকে। ঠিক আছে, তো এখানে আমাদের কোয়ারি কিন্তু স্লো হয়ে যায়, কোয়ারি বিকাম স্লো, বিকজ এখানে একটাই টেবিলের মধ্যে সব কাজ হচ্ছে, তো ওকে অনেক বেশি রেকর্ডস খুঁজতে হবে। ঠিক আছে, 3 নম্বর কি বলতে পারি আমরা, এখানে কিন্তু যেহেতু তোমার মাল্টিপল টেবিলসে আমরা ডিভাইড করছি না, মানে নর্মালাইজ করছি না, তো এখানে আমরা কোনো ডাইমেনশনাল টেবিলকে অন্য ডাইমেনশনাল টেবিলের সাথেও জুড়বো না। তো তাহলে আমরা এখানে লিখতে পারবো টু ডাইমেনশনাল টেবিলস ক্যানট বি জয়েন্ট, অথবা বলতে পারো লিঙ্কড টুগেদার, মানে দুটো ডাইমেনশনাল টেবিলসকে আমরা একসাথে জয়েন বা লিঙ্ক করতে পারবো না। সো ইউ হ্যাভ টু কিপ দিস থিং ইন মাইন্ড। ঠিক আছে, সো এইটাই হচ্ছে তোমার অ্যাবাউট দ্য ফ্যাট কনস্টেলেশন স্কিমা, অথবা যেটাকে আমরা গ্যালাক্সি স্কিমাও বলি। এবার নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিছু হায়ারার্কির ব্যাপারে দেখবো। ঠিক আছে, সো হায়ারার্কির পার্টটা হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট দেখা যাক কী করা যায়। ঠিক আছে, তো এবার আমরা নেক্সট যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কনসেপ্ট হায়ারার্কি। ওকে, সো কনসেপ্ট হায়ারার্কিটা কী রে ভাই, লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কনসেপ্ট হায়ারার্কি। তো ধরো বেসিক্যালি আমার কাছে একটা টেবিল আছে লোকেশান, বা এটাকে আমরা অ্যাজ এ ইন ওয়্যার হাউস আমরা এটাকে অ্যাজ এ টেবিল বলবো না, এটাকে আমরা অ্যাজ এ ডাইমেনশান বলবো। ঠিক আছে, যেমন লোকেশান একটা ডাইমেনশন হয়ে গেল, সেলস আরেকটা ডাইমেনশন হয়ে গেল, দেন টাইম আরেকটা ডাইমেনশন হয়ে গেল, সাপ্লায়ার আরেকটা ডাইমেনশন হয়ে গেল। তো বেসিক্যালি এগুলোকে আমরা টেবিল বলছি না, ওয়্যার হাউসিংয়ের ভাষায় এগুলোকে আমরা ডাইমেনশন বলছি। তো যাই হোক, তো বেসিক্যালি অল ধরো আছে, অল মানে হচ্ছে কি, অল হচ্ছে তোমার বেসিক্যালি লোকেশান। ঠিক আছে, প্রত্যেকটা লোকেশান যা আছে সেটাকে আমরা একসাথে সেগ্রিগেট করে অল বলছি। এবার এটাকে আমরা দুটো পার্টে ভাঙতে পারি। ফর এক্সাম্পল ধরো ইউএসের কথাই যদি আমি বলি, ফর এক্সাম্পল একটা কি বলবো, ধরো শুধু যদি ইউএসএ রেসপেক্টেই দেখি আমরা, মানে পুরো নর্থ আমেরিকান মানে আমেরিকান সাবকন্টিনেন্টের কথা যদি বলি, ঠিক আছে, আমেরিকান সাবকন্টিনেন্টের কথা আমি যদি বলি, তো আমি লোকেশানকে দুটো পার্টে ডিভাইড করতে পারি। সেই দুটো পার্ট কি, একটা হচ্ছে ফর এক্সাম্পল ধরে নাও কানাডা, আর আরেকটা হচ্ছে তোমার ইউএসএ। তো দেখো সিঙ্গেল ডাইমেনশন থেকে টু ডাইমেনশনে আমি নিয়ে গেলাম। তো এটা হচ্ছে বেসিক্যালি লোকেশান থেকে আমি কী পেয়ে গেলাম, কান্ট্রি, তাই তো লোকেশান থেকে আমি কী পেয়ে গেলাম, কান্ট্রি। সো দিস ইজ অ্যানাদার ডাইমেনশন, টু ডাইমেনশন। এবার কানাডার মধ্যে আবার ধরো নেক্সট এটা হচ্ছে কান্ট্রি টেবিল। ঠিক আছে, এর থেকে একটা টেবিল তৈরি করলাম কান্ট্রি, যেটাতে দুটো আছে কানাডা আর ইউএসএ। এবার কানাডা থেকে আমি আবার দুটো পার্ট নিতে পারি, একটা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া আর একটা ফর এক্সাম্পল ধরো অন্টারিও। তো এটা হচ্ছে তোমার সিটি টেবিল, এটা হচ্ছে তোমার ধরো সিটি টেবিল। তো একটা ব্রিটিশ কলম্বিয়া আর একটা হচ্ছে অন্টারিও। ইউএসএকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে তোমার ধরো নিউ ইয়র্ক সিটি কথার কথা, আরেকটা হচ্ছে ইলিনয়েস। ওকে, এবার ধরো ব্রিটিশ কলম্বিয়াতে মাল্টিপল নাম্বার অফ সিটিস থাকবে, ধরো একটা থাকবে ভ্যাঙ্কুভার। ঠিক আছে, এটাকে এটাকে সিটি বলবো না, এটাকে না আমরা প্রভিন্স বলবো বা স্টেট বলবো। ঠিক আছে, এটাকে আমরা স্টেট বলবো, এটাকে আমরা কান্ট্রি বলবো। ঠিক আছে, কান্ট্রি বলবো। ওয়েট, নেক্সট স্টেট, তারপর এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা সিটি বলতে পারি।
তো সিটির মধ্যে কী হবে, ধরো একটা হচ্ছে ভ্যাঙ্কুভার, তারপর এরকম মাল্টিপল সিটিস থাকবে। ধরো লাস্ট সিটি যেখানে আমাদের ধরো অ্যাপেলের স্টোর আছে সেটা হচ্ছে ভিক্টোরিয়া ইন ব্রিটিশ কলাম্বিয়া। অন্টারিওতেও ধরো ওরকম আছে, ধরো টরন্টো আছে, তারপর আরও যেতে 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 লাস্টে ধরো ওটাওয়া বলে একটা জায়গা আছে। এই টরন্টো থেকে যে কটা জায়গা ইন বিটুইন টিল ওটাওয়া এইসব জায়গায় আমাদের অ্যাপেলের স্টোর আছে। ধরো নিউ ইয়র্কে ধরো নিউ ইয়র্ক সিটি আছে, তারপর ওয়াশিংটন ডিসি, XYZ, পেনসিলভেনিয়া করে করে ধরো এই অবধি আছে। ধরো এখানে লাস্টে আছে পেনসিলভেনিয়া, এই অবধি ধরো আছে। এখানে আমাদের মাঝখানে যে যে সব সিটিজ আছে ওইখানে আমাদের অ্যাপেলের স্টোর আছে। এবার নেক্সট হচ্ছে ইলনয়েসে কী কী হতে পারে, ধরো ফর এক্সাম্পল চিকাগো হতে পারে, চিকাগো থেকে শুরু হয়ে এখানে গিয়ে গিয়ে তোমার ফর এক্সাম্পল আরবানা বলে একটা জায়গা আছে, আরবানা। তো এই অবধি ধরো লেটসে তোমার অ্যাপেলের স্টোর আছে। তো বেসিক্যালি আমি এখানে কী করছি, হায়ারার্কিয়াল ফর্মে ডিভাইড করছি। অল থেকে ক্যানাডা ইউএসএতে ভাঙলাম, ক্যানাডা থেকে ব্রিটিশ কলম্বিয়া অন্টারিও, ইউএসএ থেকে হচ্ছে নিউ ইয়র্ক সিটি ইলিনয়েস, তারপর ওটাকে প্রভিন্স কান্ট্রিকে স্টেটে ভাঙলাম, স্টেটটাকে সিটিতে ভাঙলাম, সিটি থেকে এবার ফর এক্সাম্পল ধরো আরও যদি কিছু ভাঙা যায় ওয়ার্ড, তো সেইভাবে ভাঙা যাবে। তো বেসিক্যালি আমরা কী করছি, একটা হায়ার ডাইমেনশনাল ডেটাকে আমরা অনেক ছোট ছোট করে সেগ্রিগেট করে 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 আমরা একটা হায়ারার্কিয়াল স্ট্রাকচার তৈরি করছি, ঠিক আছে। সো এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে কনসেপ্ট হায়ারার্কি। মানে বেসিক্যালি হাই লেভেল কনসেপ্টকে আমরা অনেক লো লেভেল কনসেপ্টে ভেঙে নিচ্ছি। দিস থিং ইজ নোন অ্যাজ কনসেপ্ট হায়ারার্কি, ঠিক আছে। তা বা আমরা এরম বলতে পারি যে ম্যাপিং অল দ্য লো লেভেল কনসেপ্টস উইথ দ্য হাই লেভেল কনসেপ্ট। তো দেখো সব লো লেভেল কনসেপ্টসগুলোকে আমরা হাই লেভেলের সাথে মেলালাম, রাইট। তারপর এখানে দেখো এগুলো লো লেভেল হচ্ছে, এটাকে আবার আমরা এর সাথে মিলিয়ে দিলাম হাই লেভেল। তা এগুলো লো লেভেল, এটাকে আবার হাই লেভেলের সাথে মেলালাম, এগুলো আবার দেন লো লেভেল হচ্ছে, সেটাকে আবার হাই লেভেলের সাথে মেলালাম। তো বেসিক্যালি এখানে আমরা কী করছি, সেগ্রিগেট করছি লো লেভেল কনসেপ্টগুলোকে, যাতে আমরা একটা হাই লেভেল কনসেপ্ট পাই। সো দিস ইজ নোন অ্যাজ কনসেপ্ট হায়ারার্কি, ওকে। তো শুধু এটা তো এরকমভাবে হচ্ছে, আমরা আরও অনেকভাবে করতে পারি। ফর এক্সাম্পল ধরো এরকম, এবার নেক্সট দেখো, ধরো যদি আমরা ডিসক্রিট গ্রুপসকেও আমরা কিন্তু এরকমভাবে ডিভাইড করতে পারি, ঠিক আছে। আমরা এই যে জিনিসটা করলাম কনসেপ্ট হায়ারার্কি, সেটা আমরা বেসিক্যালি ভ্যালুসকে ডিসক্রিটাইজ করার জন্য আমরা করতে পারি, ডিসক্রিটাইজিং ভ্যালুস, অথবা আমরা এটাকে বলতে পারি গ্রুপিং, ঠিক আছে। মানে কীরকম আমি বলে দিচ্ছি। ফর এক্সাম্পল, ঠিক আছে, এটাকে আমরা এই হায়ারার্কিটার নাম হচ্ছে সেট গ্রুপ হায়ারার্কি, ঠিক আছে, সেট গ্রুপিং হায়ারার্কি। ধরো আমি এরকম কিরমভাবে করছি, ধরো আমি টাকা আছে, ডলার্স আছে, সেটাকে আমি ধরো বিভিন্ন পার্টে গ্রুপ করছি, বিভিন্ন ক্যাটাগরিজে গ্রুপ করছি। ফর এক্সাম্পল ধরো $0 থেকে $1000 আছে, রাইট। এটাকে আমরা বিভিন্ন গ্রুপে ডিভাইড করলাম। প্রথম গ্রুপটা, যে প্রথম ক্যাটাগরি, সেটা হচ্ছে $0 থেকে $200 অবধি, ঠিক আছে। নেক্সট আরেকটা গ্রুপে ডিভাইড করলাম, যেটা হচ্ছে তোমার $200। ফর এক্সাম্পল আমি বেসিক্যালি মানুষের গ্রুপিং করছি, মানে স্যালারি গ্রুপিং করছি। টোটাল ম্যাক্সিমাম স্যালারি হচ্ছে $1000 আর মিনিমাম হচ্ছে $0, মানে হচ্ছে বেকার। তো বিভিন্ন ক্যাটাগরিতে গ্রুপিং করলাম। প্রথম যারা 0 to 200 মধ্যে পায়, নেক্সট যারা $200 to $400 স্যালারি পায়, নেক্সট ফর এক্সাম্পল ধরো যারা $400 থেকে $600 মধ্যে স্যালারি পায়, নেক্সট হচ্ছে কি তোমার অবভিয়াসলি বুঝতেই পারছো $600 to $800 মধ্যে যারা স্যালারি পায় তারা, নেক্সট 800 থেকে $1000 মধ্যে যারা স্যালারি পায় তারা, ঠিক আছে। এরকমভাবে আমরা ডিভাইড করে দিলাম। এবার এটাকে কি ফার্দার আমরা ডিভাইড করতে পারি? হ্যাঁ পারি। তো অবভিয়াসলি এটাকে আমরা আরও দুটো পার্টে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে যারা $0 to $100 মধ্যে কামায়, আর একটা যারা ধরো $100 to $200 মধ্যে কামায়। নেক্সট এই 200 থেকে 400 টাকা আমরা আরও ডিভাইড করতে পারি, $200 to $300 মধ্যে যারা কামায়। নেক্সট ধরো লেটসে $300 to $400 মধ্যে যারা ধরো কামায় তারা। সিমিলারলি এটাকে দুটো ভাগে আমরা ডিভাইড করতে পারি, দেন এটাকে দুটো ভাগে ডিভাইড করতে পারি, দেন এটাকে আরও দুটো ভাগে ডিভাইড করতে পারি। তো এখানেও দেখো কিন্তু একরকমের সেই লো লেভেলের কনসেপ্টগুলোকে আমরা হায়ার লেভেলের কনসেপ্টের সাথে লিঙ্ক করছি, মানে বা আমরা বলতে পারি হায়ার লেভেল কনসেপ্টটাকে আমরা, হায়ার লেভেলের গ্রুপটাকে আমরা লোয়ার লেভেলের গ্রুপসে সেগ্রিগেট করে দিচ্ছি, মানে ডিভাইড করে দিচ্ছি। তো এই জিনিসটাকে আমরা বলতে পারি, ঠিক আছে। ওকে, নাও লেটস ডু যে এবার দেখো একটা এই যে ডেটা কিউব যেটা আমি দেখাচ্ছিলাম, ওই যে একটা মাল্টি ডাইমেনশনাল ফিগার, ঠিক আছে। আচ্ছা তার ওটাকে আগে নিয়ে আসি। এই যে ধরো এই ডেটা কিউব আছে, ঠিক আছে, এই যে এখানে আমাদের ডেটা কিউব আছে, এই ডেটা কিউবটাকে
আমরা বেসিক্যালি একটা জিনিস হয়, একটা কনসেপ্ট হয়, সেটা হচ্ছে ডেটা কিউব মেজার, ঠিক আছে, ডেটা কিউব মেজার। তো ধরো বেসিক্যালি কোনো একটা পার্টিকুলার কিউবকে বা ধরো কোনো একটা পার্টিকুলার ফেসকে, ধরো এই যে এইটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা ট্রিপলেটের থ্রু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, একটা ট্রিপলেটের থ্রু দিয়ে কীভাবে, এই অ্যাক্সিস বরাবর কী আছে, আইটেমস আছে, এই অ্যাক্সিস বরাবর কী আছে, এই অ্যাক্সিস বরাবর তোমার টাইম আছে, আর এই অ্যাক্সিস বরাবর তোমার কী আছে, সিটি আছে, তাই তো। তো বেসিক্যালি কোনো একটা পার্টিকুলার ফেসকে বা ধরো কোনো একটা পার্টিকুলার সেলকে, কিউবের মধ্যে যে সেলসগুলো থাকে, 18টা ফেস থাকে, বিকজ কিউবের 6টা ফেস থাকে, ঠিক আছে, এভরি ফেস হ্যাজ 9, কি বলবো জানি না ভাই, মানে যে কটাই থাকে থাকুক, ধরো আমি একটা পার্টিকুলার পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করতে যাই, তার জন্য আমরা কি ইউজ করবো, একটা ট্রিপলেট ইউজ করবো। ট্রিপলেট কি কি, একটা হচ্ছে তোমার আইটেম থাকবে, এটাকেই বলা হয় ডেটা কিউব মেজার, মানে একটা পার্টিকুলার জায়গাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের যে যে ডাইমেনশনের হেল্প লাগবে সেইটাকে আমরা বলি হলো ডেটা কিউব মেজার। তো এই পার্টিকুলার জায়গাটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার একটা ট্রিপলেটের প্রয়োজন হবে। সেই ট্রিপলেটে কি থাকবে, প্রথমে আইটেমের ইয়েটা থাকবে, নেক্সট আমার কি থাকবে, টাইমের একটা ভ্যালু থাকবে, নেক্সট কি থাকবে, আমাদের সিটির ভ্যালুটা থাকবে। ফর এক্সাম্পল এইটা আমি যদি জানতে চাই, এই পার্টিকুলার ভ্যালুটা আমি যদি অ্যাক্সেস করতে চাই, তার জন্য আমার এখানে কী লিখতে হবে, কী লিখলাম, আইটেম, টাইম আর সিটি, ঠিক আছে। তো ট্রিপলেটে কী হবে, এই পার্টিকুলার 605-এর জন্য, তো তাহলে আমি প্রথমে লিখলাম এইচই, ঠিক আছে, এইচই ওরমভাবে লেখে না, কীরমভাবে আমি লিখে আমি বলছি, আইটেম ইকুয়াল টু দিয়ে আইটেমের যে ভ্যালুটা সেটা লিখতে হবে, নেক্সট কমা দিয়ে আর কি হবে, টাইমটা হচ্ছে তোমার Q1, কমা দিয়ে আর কি লিখতে হবে, অবভিয়াসলি তোমার সিটিটা লিখতে হবে, তাহলে সিটি ইজ ইকাল টু কী হবে, ভ্যাঙ্কুভার। এইটার থ্রু দিয়ে এই ট্রিপলেটটা লেখার পরে আমরা এই পার্টিকুলার সেটটাকে অ্যাক্সেস করতে পারি। আইটেম হচ্ছে এইচই মানে এই লাইনে, টাইম হচ্ছে Q1 মানে দিস থিং, আর ভ্যাঙ্কুভার, ধরো সিটি হচ্ছে ভ্যাঙ্কুভার, মানে আমি এক্স্যাক্টলি আই ওয়ান্ট দিস সেল অনলি। তো এই ট্রিপলেটের থ্রু দিয়ে আমরা বেসিক্যালি একটা মাল্টি ডাইমেনশনাল স্পেসে একটা পার্টিকুলার জায়গাকে অ্যাক্সেস করতে পারি। যদি সেটা 3 ডাইমেনশনাল হয় তাহলে ডেটা কিউব মেজারের মধ্যে 3টে ভ্যালু থাকবে, যদি ওটা 4 ডাইমেনশনাল হয় তাহলে ডেটা কিউব মেজারের মধ্যে 4টে থাকবে, তাহলে ওটা কোয়াড্রুপ্লেট হয়ে যাবে। আর যদি 5 ডাইমেনশনাল ডেটা হয় তাহলে ডেটা কিউব মেজারের মধ্যে 5টা ভ্যালু থাকবে, সেটা হবে কুইন্টুপ্লেট, ঠিক আছে, মানে 5টা ভ্যালু থাকবে। সো এই হচ্ছে ব্যাপার, এটাকে আমরা ডেটা কিউব মেজার বলি। এবার দেখো এই যে মেজার্স আছে এটাকে আমরা 3টে ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি, ঠিক আছে। এই জিনিসগুলোকে বলা হয় ডাইমেনশন ভ্যালু পেয়ার্স, ঠিক আছে। কেন ডাইমেনশন ভ্যালু পেয়ার্স বলছি, এটা হচ্ছে ডাইমেনশন, এটা হচ্ছে ভ্যালু, ডাইমেনশন ভ্যালু, সো এটাকে আমরা বলছি ডাইমেনশন ভ্যালু পেয়ার্স। যাই হোক, ওকে না, এবার এটা ভালো করে একটা জিনিস দেখো, আরে বাপরে অনেক পড়িয়ে দিচ্ছি আজকে, আরও পড়াবো। এবার বেসিক্যালি মেজার্সকে আমরা 3টে ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। কোন 3টে ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি, প্রথমটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। নেক্সট হচ্ছে আমি অ্যালজেব্রিক ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি বেসড অন দেয়ার বিহেভিয়ার, ওকে, বেসড অন দ্য অ্যাগ্রিগেট ফাংশন, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে থার্ড কি হলিস্টিক ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। এই পুরো ডিভিশনটাই হচ্ছে অন দ্য বেসিস অফ অ্যাগ্রিগেট ফাংশন, তুমি কীরকম অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করছো সেটার বেসিসে আমরা 3টে ক্যাটাগরিতে এই ডেটা কিউবের মেজারকে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। এবার দেখো ভালো করে দেখবে, সেটা হচ্ছে দেখো একটা ফাংশন, একটা মেজারকে আমরা, একটা ডেটা কিউব মেজারকে আমরা ডিস্ট্রিবিউটিভ কখন বলতে পারি, যখন আমরা ওটাকে একটা ডিস্ট্রিবিউটিভ অ্যাগ্রিগেট ফাংশন লাগিয়ে যদি পাই। ধরো একটা কোনো মেজারকে আমি যদি ডিস্ট্রিবিউটিভ অ্যাগ্রিগেট ফাংশন লাগাবার পরে পাই, তাহলে সেটাকে আমরা বলি হলো ডিস্ট্রিবিউটিভ মেজার। ফর এক্সাম্পল আমি বলছি, ধরো আমাদের কাছে টোটাল ডেটা আছে, ঠিক আছে, ধরো 1 2 3 4 করে অনেক ডেটা আছে। তো এটাকে ধরো আমি একটা পার্টিকুলার নাম্বার অফ, ধরো এখান থেকে কিছু স্যাম্পলস নিলাম সেটাকে ফার্স্ট সেটে রাখলাম, কিছু স্যাম্পলস নিলাম সেটাকে সেকেন্ড সেটে রাখলাম, কিছু স্যাম্পলস নিলাম থার্ড সেটে রাখলাম,
দিয়ে এরকম করতে করতে লাস্টে যে কটা স্যাম্পেলস আছে সেটাকে আমি nth সেটের মধ্যে রাখলাম। তো আমি বেসিক্যালি এই পুরো যে স্যাম্পেলটা আছে সেটাকে আমরা n সেটসে ডিভাইড করে দিলাম। টোটাল যে ডেটা সেটটা ছিল সেটাকে আমি n সেটসে ডিভাইড করে দিলাম। এবার আমরা কি করছি, এই যে ডিস্ট্রিবিউটিভ অ্যাগ্রিগেট ফাংশন যেটা আছে এই ফাংশনটাকে আমরা প্রত্যেকটা সেটের উপরে লাগাচ্ছি, প্রত্যেকটা সেটের উপরে লাগাচ্ছি টিল nth সেট। ঠিক আছে, তো এবার আমি এই প্রত্যেকটা সেটে ফাংশনটা লাগাবার পরে যে ভ্যালুটা পাচ্ছি সেটা ধরে নাও v1, আর আমি এন্টায়ার ডেটা সেটের উপরে সেম ফাংশনটা অ্যাপ্লাই করার পরে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে v2। তো যদি v1 আর v2 ইকুয়াল হয়, v1 আর v2 যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলতে পারি যে ওটাকে আমরা ডিস্ট্রিবিউটেড ওয়েতে পার্টিসিপেট মানে করতে পারি আর কি। মানে আমি বলতে এটা কি চাইছি, ধরো এই পুরো একটা ডেটা সেট আছে, ধরো n ভ্যালুজ আছে, সেটাকে আমরা n নাম্বার অফ সেটসে ডিভাইড করলাম। এবার n নাম্বার অফ সেটস আছে, তার মানে আমি প্রত্যেকটা সেটে ধরো ওই ডিস্ট্রিবিউটিভ অ্যাগ্রিগেট ফাংশনটাকে লাগাবার পরে যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে v1। নেক্সট আমি কি করলাম, ওই সেম ডিস্ট্রিবিউটিভ অ্যাগ্রিগেট ফাংশনটাকে আমরা এন্টায়ার ডেটা সেটের উপরে লাগাবার পরে আমি আরেকটা ভ্যালু পাবো সেটা হচ্ছে v2। তো যদি এই যে v2 যে ভ্যালুটা পাবো আর v1 যে ভ্যালুটা যেটা প্রত্যেকটা সেটে লাগাবার পরে পেয়েছিলাম, দুটো যদি তোমার ইকুয়াল হয় দেন আমরা বলতে পারি যে আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাগ্রিগেট ফাংশনটাকে ঠিকঠাকভাবে লাগাতে পেরেছি। ঠিক আছে, এই হচ্ছে গল্প। নেক্সট হচ্ছে অ্যালজেব্রিক মেজার কাকে বলে সেটা একটু দেখে নাও। অ্যালজেব্রিক মেজার কাকে বলে নাম দেখি আমরা বুঝতে পারছি। অ্যালজেব্রিক মেজার মানে কি, যে ডেটা কিউব মেজারটাকে আমরা একটা অ্যালজেব্রিক ডিস্ট্রিবিউটিভ ফাংশন লাগিয়ে পাচ্ছি সেইটাই হচ্ছে বেসিক্যালি তোমার অ্যালজেব্রিক মেজার। ফর এক্সাম্পল ধরো আমি যদি অ্যাভারেজ বলি, অ্যাভারেজ কী করে আমরা বার করি, অ্যাভারেজ বার করার জন্য আমাদের ফর্মুলাটা কি, সাম ডিভাইডেড বাই কাউন্ট, তাই তো। তো এখানে দেখো আমরা দুটো ফাংশনকে লাগাচ্ছি আলাদা আলাদা করে। বেসিক্যালি আমরা সাম করলাম, প্রথমে ডেটা সেটের প্রত্যেকটা ভ্যালু সাম করলাম, দেন আমরা কাউন্ট করলাম দ্য টোটাল নাম্বার অফ ভ্যালুজ ইন দ্য ডেটা সেট, দেন এই ফাংশনটা ডিভাইডেড বাই এই ফাংশনটা করে যেটা পেলাম সেটাকে, যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটাকে আমরা অ্যাভারেজ বা মিন বলে চালাচ্ছি। তো এটা একটা ডিস্ট্রিবিউটেড ফাংশন, দুটোকে আলাদা আলাদাভাবে করে লাগিয়ে একটা নতুন ফাংশন পেলাম। সো দিস ইজ নোন অ্যাজ অ্যালজেব্রিক মেজার। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে ব্যাপার। তো নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে হলিস্টিক মেজার। তো বেসিক্যালি যে ডেটা কিউব মেজারটা হলিস্টিক অ্যাগ্রিগেট ফাংশন লাগাবার পরে পাচ্ছি সেটাকে আমরা বলি হলো হলিস্টিক মেজার, তাই তো। এ মেজার উইচ ইজ অবটেন্ড বাই অ্যাপ্লাইং হলিস্টিক অ্যাগ্রিগেট ফাংশন দ্যাট ইট ইজ নোন অ্যাজ হলিস্টিক মেজার। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে আমাদের কি হচ্ছে, এবার এটাকে আমরা হলিস্টিক কখন বলছি, ঠিক আছে। তো বেসিক্যালি সেটা হচ্ছে তোমার এখানে আমাদের কোনো পার্টিকুলার স্টোরেজ সাইজ থাকে না, ঠিক আছে, কোনো বাউন্ডেড স্টোরেজ থাকে না, নো স্টোরেজ সাইজ ফিক্সড, ডাইনামিক হতে পারে, আমাদের ইচ্ছা মতো বাড়তে পারে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। বা আমরা এরমভাবে বলতে পারি স্টোরেজ ইজ আনবাউন্ডেড। মানে এমন নয় যে আমাকে আগে থেকে বলে দিতে হবে যে এই কটাই আমার স্টোরেজ আছে আর আমার এই কটা ভ্যালুই আমি বোর্ডে রাখতে পারবো, তার বেশি রাখবো না, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের স্টোরেজ নিয়ে কোনো লিমিটেশন থাকে না, আমাদের আনলিমিটেড স্টোরেজ থাকতে পারে, ঠিক আছে। তো ওই টাইপের ফাংশনকে আমরা বলি হলো হলিস্টিক ফাংশন। তার এক্সাম্পল আমি বলে দিচ্ছি, যেমন ধরো মিন হচ্ছে একটা হলিস্টিক ফাংশন। মিন মানে কি, বেসিক্যালি সাম বাই কাউন্ট, এই তো। তো বেসিক্যালি এখানে ওই জিনিসটাই হচ্ছে। সো এখানে আনবাউন্ডেড মিন। নেক্সট হচ্ছে মিডিয়ানও তোমার একটা হলিস্টিক ফাংশন, বিকজ স্টোরেজ এখানেও আনবাউন্ডেড। মোডও তাই, বিকজ এটা ডেটা সেটের উপর ডিপেন্ড করছে। এবার ডেটা সেটে যদি আনলিমিটেড ভ্যালুজ হয়, মানে প্রত্যেকবার ডেটা সেটের ভ্যালুজ বাড়তেই থাকছে, সো অবভিয়াসলি স্টোরেজ তো তোমার আনবাউন্ডেড রাখতেই হবে, তবে তো তুমি প্রত্যেকটা আইটারেশনে বার করতে পারবে। সো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপর র্যাঙ্ক বলে একটা ফাংশন হয়, সেটা নিয়ে পরে আমরা আলোচনা করব, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে তোমার হলিস্টিক ফাংশন। এবার নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেটা ট্রান্সফরমেশন, ঠিক আছে। ডেটা ট্রান্সফরমেশন এটা কি, বস বলো, ডেটা ট্রান্সফরমেশনটা কি? বেসিক্যালি এখানে আমরা ডেটা ট্রান্সফরমেশনে আমরা কী করি, ডেটাকে বিভিন্ন গ্রুপসে ডিভাইড করে নিই ফর অ্যাপ্রোপ্রিয়েট মাইনিং, ঠিক আছে। সরি, গ্রুপসে না, বিভিন্ন আলাদা আলাদা ফর্মসে ডিভাইড করে নিই।
ঠিক আছে। সো বেসিক্যালি আমরা এখানে কি করছি, ডেটা ইজ ট্রান্সফর্মড ইনটু various forms for mining for appropriate mining। ঠিক আছে, মানে আমরা এখানে ডেটাকে কি করছি, বিভিন্ন আলাদা আলাদা ফর্মসে ডিভাইড করে দিচ্ছি। তো দেখো বেসিক্যালি আমরা এখানে একটা জিনিস করি, সেটাকে বলা হয়েছে নর্মালাইজেশন করি। মানে কি, ধরো যে ডেটাটা আছে সেটাকে আমি এমনভাবে স্কেল করি যে ডেটার ভ্যালুটা আছে সেটা যেন -1 টু +1 মধ্যে থাকে। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো ডেটার ভ্যালু আছে 237, এবার আমি এখানে এমন একটা নর্মালাইজেশন ফাংশন লাগালাম যে ডেটাটা স্কেলড হয়ে গেল এবং যে ভ্যালুটা আসলো সেটা এই রেঞ্জের মধ্যে থাকছে, -1 টু +1 মধ্যে। ঠিক আছে, অথবা আমরা এরকমও করতে পারি 0.0 থেকে 1.0 মধ্যেও স্কেল করে দিতে পারি ডেটাকে, তার জন্য বিভিন্ন ফাংশন আছে। ঠিক আছে, সো এই হচ্ছে বেসিক্যালি তোমার গল্প। তো নর্মালাইজেশন কি করে, প্রত্যেকটা ডেটা, ঠিক আছে, নর্মালাইজিং দ্য ডেটা মানেটা কি, প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে আমি একটা করে ইকুয়াল ওয়েট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে লিখেও দিচ্ছি নর্মালাইজিংয়ের মানেটা কি। Normalizing means giving equal weights to all the attributes। ঠিক আছে, যে কটা ধরো তোমার কলমস আছে প্রত্যেকটা কলমসকেই ধরো আমি ইকুয়াল ওয়েট দিচ্ছি। ঠিক আছে, ইকুয়াল ইম্পর্টেন্স দিচ্ছি বা ইকুয়াল প্রায়োরিটি দিচ্ছি। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো বিভিন্ন রকমের মেথডস হয় ডেটাকে নর্মালাইজ করার জন্য। প্রথম যে মেথডটা আছে সেটা হচ্ছে তোমার মিন ম্যাক্স মেথড। ঠিক আছে, মিন ম্যাক্স মেথড, এটার ব্যাপারেও জানবো। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে জেড স্কোর মেথড ফর নর্মালাইজেশন। থার্ড হচ্ছে তোমার নর্মালাইজেশন বাই ডেসিমাল স্কেলিং। এই 3 রকমের ভাই তোমার মেথড আছে, এই তিনটের ব্যাপারেই আমরা পড়বো, চাপ নেই। ঠিক আছে, সো এবার নেক্সট হচ্ছে ধরো আমাদের একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের মধ্যে n নাম্বার অফ ভ্যালুজ আছে। ধরো n হচ্ছে একটা অ্যাট্রিবিউট, মানে কি, কলমের নেম, কলম নেমকে আমরা অ্যাট্রিবিউট বলি। তার মধ্যে ধরো n নাম্বার অফ ভ্যালুজ আছে, v1 v2 v3 করে টিল n নাম্বার অফ ভ্যালুজ আর প্রেজেন্ট ইন ওয়ান কলম। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে আমি যদি মিন ম্যাক্স নর্মালাইজেশন করি তো তার জন্য আমায় কী করতে হবে, কিছুই না, প্রত্যেকটা ধরো এই যে প্রত্যেকটা ডেটা ওয়েট আছে, ঠিক আছে, ডেটার যে ভ্যালু আছে এই পার্টিকুলার কলমের আন্ডারে যদি n নাম্বার অফ ভ্যালুস থাকে, তার মানে আমাকে একটা পার্টিকুলার ফাংশনকে n টাইমস অ্যাপ্লাই করতে হবে। এবার এমন নয় যে এটাতে আমি মিন ম্যাক্স করলাম, এটাতে জেড স্কোর করলাম, এটাতে ডেসিমাল স্কেলিং করলাম, এরকম নয়। প্রত্যেকটাতে তোমার সেম নর্মালাইজেশন ফাংশন লাগাতে হবে। তো আমি ধরো যদি মিন ম্যাক্স লাগাই, আমাকে n কানাতেই মিন ম্যাক্সই লাগাতে হবে। তো যাই হোক, তো এবার আমি v1-এ একবার লাগালাম, v2-তে একবার লাগালাম, v3-তে একবার লাগালাম, স্টিল vn অবধি আমি করব। তো নর্মালাইজেশনের জন্য যে মিন ম্যাক্সের যে ফর্মুলাটা সেটা কি, সেটা বার করার ফর্মুলাটা হচ্ছে, সো বেসিক্যালি আমাদের যে ফর্মুলাটা আছে এখানে ধরো যদি আমাদের n নাম্বার অফ ডেটা পয়েন্টস হয়, তাহলে প্রত্যেকটা ডেটা পয়েন্টে আমাকে এই ফর্মুলাটা লাগাতে হবে, যে ভ্যালুটা আছে ডেটা পয়েন্টের। ঠিক আছে, এখানে আমাদের যে ধরো v1 আছে, v1-এর উপরে যদি লাগাই তাহলে v1 ড্যাশ পাবো, সেটা হচ্ছে বেসিক্যালি v1 মাইনাস এই কলমের মধ্যে যে ভ্যালুটা তোমার মিনিমাম ভ্যালু, ঠিক আছে, সেই মিনিমাম ভ্যালুটাকে আমাকে বার করতে হবে, ডিভাইডেড বাই যেটা তোমার ওই কলমে ম্যাক্সিমাম ভ্যালু সেটা মাইনাস মিনিমাম ভ্যালু। সো এটা হচ্ছে v1 ড্যাশ, এভাবে বার করবো, যে ভ্যালুটা পাবো সেটা বিটুইন 0 অ্যান্ড 1 থাকবে, v1 ড্যাশের ভ্যালুটা 0 অ্যান্ড 1 থাকবে। সিমিলারলি v2 ড্যাশ যদি বার করতে মানে সেকেন্ড ডেটা পয়েন্টের জন্য, তার ফর্মুলাটাও সেই একই, v2 মাইনাস মিন ডিভাইডেড বাই ম্যাক্স মাইনাস মিন। মানে মিনটা কি, বেসিক্যালি এই যে পার্টিকুলার কলমটা আছে এই কলমের মধ্যে তো অনেক ভ্যালুজ আছে, যে ভ্যালুটা সব থেকে ছোট সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু, যে ভ্যালুটা সব থেকে বড় সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তো সেইগুলোকে তোমায় ফাইন্ড আউট করে নিতে হবে, তারপর তোমাকে এই জেড স্কোর নর্মালাইজেশন টেকনিকটাকে লাগাতে হবে। ঠিক আছে, এরকমভাবে এইখানে v2 ড্যাশ যেটা পাবে সেটার ভ্যালুও 0 to 1 মধ্যে থাকবে। এরকম করে nth যে ডেটা পয়েন্টটা আছে সেটা বার করার জন্য তাই হবে vn ড্যাশ ইকুয়াল টু vn মাইনাস মিন, ঠিক আছে, ডিভাইডেড বাই ম্যাক্স মাইনাস মিন। সো ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দিস ফর্মুলা, আর তাহলেই তুমি আরামসে vn ড্যাশ যেটা আছে তার ভ্যালুটাকে 0 থেকে 1 মধ্যে স্কেল করে দেবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ধরো কোনো একটা পার্টিকুলার কলমে তুমি জেড স্কোর নর্মালাইজেশন লাগাতে চাইছো, তাহলে কি করবে,
ঠিক আছে, এবার নেক্সট আমাদের যে নর্মালাইজেশন টেকনিকটা আছে সেই নর্মালাইজেশন টেকনিকটার নাম হচ্ছে জেড স্কোর নর্মালাইজেশন। ঠিক আছে, ধরো জেড স্কোর নর্মালাইজেশন। তো ধরো আমাদের একটা কলম আছে, কলমটার নাম হচ্ছে C1, আর এর মধ্যে যে ভ্যালু আছে V1 V2 V3, মানে এটা একটা অ্যাট্রিবিউট, তাই তো, করে করে আপ টিল Vn। তো এবার আমাকে প্রত্যেকটা যে ভ্যালু আছে তার উপরেই আমাকে বেসিক্যালি জেড স্কোর নর্মালাইজেশন টেকনিকটা লাগাতে হবে। তো এটা আমি কীভাবে বার করব, এর জন্য আমাদেরকে দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন লাগবে, এই পার্টিকুলার কলমের প্রত্যেকটা যে ভ্যালু আছে তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন লাগবে, সেটাকে ধরে নিচ্ছি আমি সিগমা অফ এ দিয়ে ডিনোট করে দিলাম। ঠিক আছে, আর নেক্সট আমায় যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমার এ বার, মানে এই পুরো কলমের প্রত্যেকটা ভ্যালুর মিন লাগবে। ঠিক আছে, প্রত্যেকটা ভ্যালুর মিন লাগবে। সো এই দুটো জিনিস আমার লাগবে। আমি এখানে লিখেই দিচ্ছি জেড স্কোরের জন্য কী কী বার করতে হবে। প্রথমে তোমাকে মিনটা বার করতে হবে এই পার্টিকুলার কলমের, যেটাকে আমরা এ বার দিয়ে ডিনোট করি। আর সেকেন্ডলি তোমায় কী বার করতে হবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও বার করতে হবে যে কলমে তুমি জেড স্কোরটা লাগাবে। সো সেটাকে আমরা কীভাবে ডিনোট করছি, এ দিয়ে, সিগমা এ দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, তো এই দুটো জিনিস তোমার বার করে নিতে হবে এবং তারপর তোমার প্রত্যেকটা ভ্যালুর উপরে এই জেড স্কোর নর্মালাইজেশন টেকনিক লাগাতে হবে যাতে ভ্যালুটা তোমার 0 to 1 মধ্যে। তাহলে V1 এর জন্য V1 ড্যাশ এটা তৈরি হবে। এটার ফর্মুলাটা কী হবে, V1 এর ভ্যালু মাইনাস মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে তাহলে আমাদের যে ভ্যালুটা আসবে V1 ড্যাশ সেটা তোমার 0 to 1 মধ্যে আসবে। সিমিলারলি তুমি যদি V2 ড্যাশ বার করতে চাও, সেম ফর্মুলা V2 মাইনাস যে মিনটা ডিভাইডেড বাই সিগমা অফ এ, এটাও তোমার সেই 0 থেকে 1 মধ্যেই আসবে ভ্যালুটা। সিমিলারলি এখানে তুমি যদি nth ডেটার উপরে লাগাতে চাও তাহলে সেটা কী হয়ে যাবে, Vn মাইনাস এ ড্যাশ ডিভাইডেড বাই সিগমা এ। এখানেও Vn এর যে ভ্যালুটা হবে সেটা 0 আর 1 মধ্যেই থাকবে। সো দিস ইজ দ্য মেথড, দিস ইজ দ্য জেড স্কোর নর্মালাইজেশন টেকনিক। ওকে, এবার আরেকটা মেথড হয়, সেটার নাম হচ্ছে ডেসিমাল স্কেলিং। ঠিক আছে, ডেসিমাল স্কেলিং এটা দিয়েও আমরা করি, বলে দিচ্ছি, এটা এক রকমের নর্মালাইজেশন টেকনিক। এইটা বার করার যে ফর্মুলাটা আছে সেটা বার করা, মানে নর্মালাইজ করার যে ফর্মুলাটা সেটা একটু দেখে নাও। সেটা হচ্ছে VI ড্যাশ, ঠিক আছে, VI ড্যাশ ইজ ইকাল টু VI ডিভাইডেড বাই 10 to the power j। এবার এই জে এর ভ্যালুটা কীভাবে বার করতে হবে আমি একটা এক্সাম্পলের থ্রু দিয়ে বুঝিয়ে দিচ্ছি, একদম চিন্তা নেই। ওকে, তো দেখো বেসিক্যালি একটা এক্সাম্পলের থ্রু দিয়ে বোঝাচ্ছি। ধরো আমাদের একটা CGPA কলম আছে, না CGPA দেখাবো না, ধরো ফর এক্সাম্পল মার্কসের একটা কলম আছে। মার্কস কলমের মধ্যে ধরো এরকম আছে 5 পেয়েছে কেউ, 10 পেয়েছে কেউ, 20 পেয়েছে কেউ, 30 পেয়েছে কেউ, 70 পেয়েছে কেউ, আর 100 পেয়েছে কেউ, ধরো লেটসে। এবার এই রোটাকে আমি এই কলমটাকে আমি নর্মালাইজ করবো, তার জন্য আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হয়। কটা ডেটা পয়েন্ট, V1 V2 V3 V4 V5 V6। ঠিক আছে, তো V1কে নর্মালাইজ করার জন্য আমি কি ফর্মুলাটা লিখবো, 5 ডিভাইডেড বাই 10 to the power, এখানে কটা নাম্বার আছে, একটাই নাম্বার আছে, মানে একটা ডিজিট আছে, তাই 10 to the power 1। তার মানে এটা কত হচ্ছে 5/10 which is equal to 0.5। দেখো এটা কিন্তু 0 to 1 মধ্যে চলে এসছে। 0.5 is between 0 and 1, রাইট, 0 to 1 মধ্যে চলে এসছে। ওকে, নেক্সট আমি যদি এই নাম্বারটাকে নর্মালাইজ করতে চাই তাহলে V2 সমান কী হবে, V2 ড্যাশ আর কি 5 ডিভাইডেড বাই 10 to the power, এই যে 10 যে নাম্বারটা আছে, 10 যে নাম্বারটা, দিস ইজ এ কম্বিনেশন অফ 2 ডিজিটস 1 and 0, তাহলে 10 to the power এখানে 2 হবে। বেসিক্যালি এই নাম্বারে যে কটা ডিজিট থাকবে পাওয়ারে সেই নাম্বারটাই থাকবে। তার মানে এটা কত হচ্ছে 5/100, সরি এটা 10/100 হবে, রাইট, 10/100 হবে, which is basically 0.1। সিমিলারলি আমি যদি V5টাকে করছি, V5 ড্যাশ, এটা বার করার ফর্মুলাটা কি 70 ডিভাইডেড বাই 10 to the power, কটা নাম্বার আছে মানে এই 70-র মধ্যে কটা ডিজিট আছে 2, তাহলে 10 to the power 2 মানে কি 70/100, তাহলে এটা কত হচ্ছে 0.7। দেখছো বস। সিমিলারলি V6 আমি যদি করতে চাই তাহলে এটা কী হবে 100 ডিভাইডেড বাই 10 to the power, এখানে কটা ডিজিট আছে, 3টে ডিজিট আছে, তাহলে 10 to the power 3, তার মানে এটা হচ্ছে 100 ডিভাইডেড বাই 1000, তার মানে এটা কত হচ্ছে 0.1। তো দেখছো কি সুন্দরভাবে আমরা 0 to 1 রেঞ্জে নিয়ে চলে এসেছি নাম্বারগুলোকে। সো এটা হচ্ছে ডেসিমাল স্কেলিংয়ের থ্রু দিয়ে নর্মালাইজ করা। ঠিক আছে, বুঝতে পেরেছো। এখানে যদি ধরো এটা 4000 থাকতো, কথার কথা বলছি, মার্কস কখনো 4000 হয় না, তো কী করে ডেসিমাল স্কেলিং করতে, V7 ধরো, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি যে নাম্বারটা পেয়েছো ডিভাইডেড বাই 10 to the power, এই নাম্বারে কটা ডিজিট আছে 4000-এ, 1 2 3 4টে ডিজিট আছে,
তাই তো? 4টে ডিজিট আছে, তাহলে 10⁴ হবে। তার মানে হচ্ছে 4000/10,000, 4000/10,000। তাহলে এই 3টে জিরো কেটে যাচ্ছে, তার মানে এটা 0.4। দেখছো কত সুন্দরভাবে আমরা স্কেলিং করছি, 0 to 1-এ নিয়ে আসছি, এটাই তো মজা বস। হচ্ছে আরেকটা টেকনিক হয় নর্মালাইজেশনেরই, সেটার নাম হচ্ছে না। এবার নেক্সট হচ্ছে আমাদের ডেটা ট্রান্সফরমেশনে আরেকটা টেকনিক হয়, ঠিক আছে? প্রথমে তাই নর্মালাইজেশন করলাম, স্কেলিং যেখানে আমরা করছি একটা 0 to 1-এর মধ্যে আসছি। নেক্সট যে টেকনিকটা আছে সেই টেকনিকটার নাম হচ্ছে তোমার কি ডিসক্রিটাইজেশন। ডিসক্রিটাইজেশন মানে কি হচ্ছে, আমরা পার্টিকুলার ক্যাটাগরিতে ডেটাগুলোকে ডিভাইড করছি, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি এজের রেসপেক্টে দেখি, ঠিক আছে, এজের রেসপেক্টে আমি যদি দেখি, ধরো আমার কাছে একটা এজের ডেটা সেট আছে, তার মধ্যে বিভিন্ন রকমের এজ আছে, 10, 20, 30, 35, 34, 37, 60, 70, এরকম ধরো আছে। এবার আমি এজের রেসপেক্টে আমি ডিভাইড করবো, ঠিক আছে? তো ধরো আমি বিভিন্ন বিনস বানাচ্ছি, বেসিক্যালি আমি এখানে কী করছি, বিভিন্ন ক্যাটাগরিজে ডিভাইড করছি, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো এই একটা ক্যাটাগরি, এখানে হচ্ছে 0 to 10 যাদের আছে তারা এই বাকেটের মধ্যে থাকবে। নেক্সট ধরো এই পার্টিকুলার বিনের মধ্যে কারা থাকবে, ফর এক্সাম্পল ধরো 11 থেকে 20 তারা এইখানে থাকবে। এই বিনে 21 থেকে 30 যাদের বয়স তারা এই ক্যাটাগরির মধ্যে থাকবে। দেন 31 থেকে 40 এই ক্যাটাগরির মধ্যে থাকবে, অ্যান্ড সো অন। তো এখানে আমি বুঝতেই পারছি তাহলে 10 পড়বে এই ক্যাটাগরির মধ্যে, 20 থাকবে হচ্ছে এই বিনটার মধ্যে, 30 থাকবে হচ্ছে এই বিনটার মধ্যে, রাইট? 35 এই বিনটার মধ্যে, 34 এই বিনটার মধ্যে, 37 এই বিনটার মধ্যে, অ্যান্ড সো অন। মানে আমি এরকম ক্যাটাগরিক্যালি আমরা ডেটাকে ডিভাইড করছি। এই জিনিসটাকে আমরা বলি হলো ডেটা ডিসক্রিটাইজেশন। ওকে, ডেটা ডিসক্রিটাইজেশন। ওকে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সো আই গেস আপনারা বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা হলে বলবেন, ঠিক আছে? সো নেক্সট এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এরকমভাবে এটাকে আমরা কিন্তু হায়ার ক্যাটাগরিজে নিয়ে যেতে পারি। এই বিনগুলোকে আমরা আবার অ্যাসিমিলেট করে করে হায়ার ক্যাটাগরিজে নিয়ে যেতে পারি, ঠিক আছে? যাতে আমরা একটা কনসেপ্ট হায়ারার্কির মতো আনতে পারি, সেটা অবশ্য অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? তো যাই হোক, এবার নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বেসিক্যালি কিছুই না, স্যাম্পলিং। সো স্যাম্পলিং কি, লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ স্যাম্পলিং। বেসিক্যালি স্যাম্পলিংয়ে আমরা কী করছি, বেসিক্যালি স্যাম্পলিং হচ্ছে একটা ডেটা মাইনিং টেকনিক, ঠিক আছে? ডেটা মাইনিং টেকনিক বা প্রসেস। বেসিক্যালি এখানে আমরা কী করছি, ধরো এটা একটা পুরো ডেটা সেট আছে, এখানে অনেক কটা ভ্যালুজ আছে, ঠিক আছে? এই পুরো ভ্যালুজের মধ্যে থেকে ধরো আমি একটা পার্টিকুলার সাবসেট অফ ভ্যালুজকে সিলেক্ট করলাম, ঠিক আছে? ফর অ্যানালিসিস পারপাস, ঠিক আছে? ফর অ্যানালিসিস পারপাস এরকমভাবে লিখবো না, ধরো দেখতে ভালো লাগবে। ধরো V1, V2, V3 এরকম করে করে টিল Vn অবধি আছে, আর আমি এখান থেকে একটা পার্টিকুলার সাবসেট অফ ভ্যালুজ আমি সিলেক্ট করলাম ফর ডুইং দি অ্যানালিসিস পারপাস, ঠিক আছে? এবার নেক্সট আমরা কী করবো, এটা থ্রু দিয়ে আমরা মডেলগুলোকে বিল্ড করবো, ঠিক আছে? মডেলগুলোকে বিল্ড করবো, ঠিক আছে? এই যে সাবসেট যেটা আমরা নিয়েছি এটাকে আমরা কী বলি, এটাকে আমরা বলি হলো সাবসেট, এই স্যাম্পেল। এই স্যাম্পেলটাকে আমরা বেসিক্যালি এন্টায়ার ডেটা সেটের সাথে আমরা কাজ করাবার জন্য এই স্যাম্পেলটাকে বেসিক্যালি আমরা ইউজ করি, বিকজ এন্টায়ার ডেটা সেটটাকে নিয়ে যদি আমি কাজ করতে যাই, এন্টায়ার ডেটা সেটটাকে আমি যদি অ্যানালাইজ করতে যাই, তাহলে সেটা কিন্তু একটু মুশকিল হয়ে যাবে, একটু টাইম কনজিউমিং হবে এবং এক্সপেন্সিভ হবে। সেই জন্য আমরা কী করি, একটা পার্টিকুলার সাবসেটকে নিয়ে নিই এবং সেই সাবসেটের উপরে অ্যানালিসিস করি এবং সেই সাবসেটের রেসপেক্টেই কিন্তু আমরা মডেলকে তৈরি করি, ঠিক আছে? নেক্সট এবার যেটা আছে, পারপাস অফ স্যাম্পলিং। কেন আমরা স্যাম্পলিং করছি আমাকে এটা আগে বলতে হবে। তো দেখো, বেসিক্যালি আমায় যদি পারপাসটা বলি, পারপাস যে কেন আমরা একটা পুরো ডেটা থেকে একটা সাবসেট সিলেক্ট করে তার উপর অ্যানালিসিস করছি, প্রথম পারপাসটা হচ্ছে কম্পিউটেশনাল এফিসিয়েন্সি, ঠিক আছে? এটা তো তোমরা বুঝতেই পারছো যে কম্পিউটেশনালি এটা অনেকটা এফিসিয়েন্ট হবে, বিকজ আমরা যদি পুরোপুরি একটা গোটা ডেটা সেটের উপরে কাজ করি, আমরা কাজ করি, তো তাহলে কিন্তু সেটা কম্পিউটেশনালি অনেক হেভি হয়ে যাবে, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। আর সেকেন্ড আমাদের কী আছে, সেকেন্ড হচ্ছে আমাদের মডেল ট্রেনিং, ঠিক আছে? মডেল ট্রেনিং। বেসিক্যালি আমরা যদি স্যাম্পেলের থ্রু দিয়ে মডেলটাকে ট্রেন করি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি মডেলটাকে ট্রেন করতে পারবো এবং খুব তাড়াতাড়ি মডেলটাকে টেস্টও করতে পারবো, ঠিক আছে? এতে আমরা যে মডেলের যে পারফরমেন্সটা আছে সেটাকে খুব ভালোভাবে অ্যাসেস করতে পারবো এবং আনসিন ডেটার উপরে ভালো করে
টেস্টিং করতে পারবো। তার মানে এখানে আমরা বলতে পারবো যে গুড অ্যাসেসমেন্ট, অপশান এতে মানে এ যে ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে গুড অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টটা ভালো হবে। নেক্সট হচ্ছে গুড টেস্টিং, টেস্টিংটাও কিন্তু আমাদের খারাপ হবে না, ভালোই হবে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। অন আনসিন ডেটা, আনসিন ডেটাতে কিন্তু আমাদের খুব ভালো পারফরমেন্স দিতে পারবে যদি আমরা স্যাম্পেলের রেসপেক্টে ট্রেনিংটা করাই। আর যদি আমরা গোটা ডেটা সেটটা দিয়ে দিই, ডেটা সেটটা দিয়ে দিই, তাহলে কী হয়ে যাবে, ও পুরোপুরি ওই ডেটা সেটটাকে মুখস্থ করে নেবে, অ্যান্ড দ্যাট উইল লিড টু ওভার ফিটিং। ওভার ফিটিং যদি হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল আছে, তাহলে কিন্তু ট্রেনিং এরার জিরো হবে, বাট টেস্টিংয়ে বহুত এরার হয়ে যাবে যদি ও পুরোপুরি ওভার ফিটিং করে নেয়। যদি আমি পুরো ডেটা সেট দিয়ে দিই, ও পুরো ডেটা সেটটাকে মুখস্থ করে নেবে, দ্যাট উইল লিড টু ওভার ফিটিং। সেই জন্য আমরা একটা সাবসেট অফ ডেটা সেট দিই, যেটাকে আমরা স্যাম্পেল বলি। নেক্সট হচ্ছে এক্সপ্লোরেটরি অ্যানালিসিস, ঠিক আছে। এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস, এটার জন্য আমরা স্যাম্পেল ইউজ করি। এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিসটা কি, এটা নিয়ে একটু আগে আমি বলি, তাহলে বুঝতে পারবে। বেসিক্যালি এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস মানে হচ্ছে ডেটার মধ্যে যে প্যাটার্নসগুলো আছে সেই প্যাটার্নসগুলোকে বোঝা, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার কি বলতে পারি, যে ট্রেন্ডসগুলো আছে, প্যাটার্ন যে ট্রেন্ডটাকে ফলো করছে সেই ট্রেন্ডসগুলোকে বোঝা, কীভাবে ডেটাটা ডিস্ট্রিবিউটেড আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড না নর্মালি ডিস্ট্রিবিউটেড, সেই জিনিসটাও আমাকে এখান থেকে বুঝতে হবে যে কীভাবে আমার যে ডেটাটা আছে সেটা ডিস্ট্রিবিউটেড আছে, সেটাও আমাদের এই তিনটে জিনিসকে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং দ্য প্যাটার্ন অফ দ্য ডেটা, ট্রেন্ড ফলোয়িং বাই দ্য ডেটা অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন ফলোড বাই দ্য ডেটা, এই তিনটে জিনিস বেসিক্যালি বোঝার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস। এবার এটাকে যদি আমরা একটা কমপ্লিট ডেটা সেটের উপরে করি, একটা কমপ্লিট ডেটা সেটের উপরে যদি আমি এই জিনিসটা করি, তাহলে অনেক বেশি সময় লাগবে। সেই জন্য আমরা কী করি, অনেক এক্সপেন্সিভ হবে। সেই জন্য আমরা একটা বেসিক্যালি ডেটা সেটের সাবসেট নিয়ে নিই, যেটাকে আমরা স্যাম্পেল বলি, এবং সেই স্যাম্পেলের থ্রু দিয়ে আমরা প্যাটার্নস, ট্রেন্ডস এবং ডিস্ট্রিবিউশনটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে। ধরো সেম টাইপের মাল্টিপল ডেটা আছে, ধরো ডেটা সেটে সেম টাইপের ডেটা অনেক ভর্তি আছে, তো সেই কারণে আমি কি তাহলে পুরো ডেটা সেটটা নেবো না, আমি ওর একটা সাবসেট নিয়ে তার উপরে কাজ করবো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তারপর নেক্সট হচ্ছে কি হচ্ছে, বেসিক্যালি আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, ঠিক আছে। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, এই স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা আমাদের কী করছে ভাই, এই স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং আমাদের যে পুরো ডেটা সেটটা আছে, ঠিক আছে, পুরো যে ডেটা সেটটা আছে, পুরো মানে ডেটা সেট, ধরো ডেটা সেটের মধ্যে অনেক কিছু থাকবে, ঠিক আছে। ধরো একটা টেবিলকেই আমি পুরো ডেটা সেট ধরে নিচ্ছি, তো এটাকে আমরা বেসিক্যালি বিভিন্ন সাব গ্রুপে ডিভাইড করছি। ফর এক্সাম্পল ধরো একটাকে নেমের জন্য একটা পার্টিকুলার ডেটা সেট বানালাম, এজের জন্য একটা বেসিক ডেটা সেট বানালাম, তারপর ফর এক্সাম্পল ধরো হচ্ছে স্যালারি রেসপেক্টে ধরো আমি একটা ডেটা সেট বানালাম, তারপর ধরো ডোমেনের রেসপেক্টে ধরো আমি একটা আলাদা ডেটা সেট বানালাম, এবং এই ডেটা সেটের মধ্যে থেকে আমরা সাবসেট বা স্যাম্পল সিলেক্ট করলাম, এবং তার উপরে আমরা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস করলাম, ঠিক আছে। এই এক একটা যে ডিস্টিংক্ট সাবগ্রুপ বলে, এই যে সাবগ্রুপ যেগুলোতে আমরা ডিভাইড করলাম, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে কি স্ট্রেটা। তো আমি বেসিক্যালি ডেটা সেটটাকে বিভিন্ন স্টেটাসে ডিভাইড করে দিলাম, এবং প্রত্যেকটা স্টেটা থেকে আমরা সাবসেট বা স্যাম্পল নিয়ে নিচ্ছি ফর ফার্দার প্রসেসিং, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার এখান থেকে আমরা বেসিক্যালি র্যান্ডমলি কিন্তু আমরা স্যাম্পল সিলেক্ট করি, এমন নয় যে আমরা কোনো ফর্মুলা বা অ্যালগোরিদম ফলো করে সিলেক্ট করি, র্যান্ডমলি আমাদের যতটা স্যাম্পল মনে হয় দরকার সিলেক্ট করে বেরিয়ে যায়, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। এবার আরেক রকমের স্যাম্পলিং হয় যেটা খুব একটা ভালো না, সেটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, এইখানে আমরা কী করি, বেসিক্যালি প্রত্যেকটা ডেটা পয়েন্টেরই কিন্তু ইকুয়াল চান্স আছে ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট হওয়ার, ঠিক আছে। এখানে কিন্তু ধরো যদি একটা ডেটা সেটে 100খানা ডেটা পয়েন্টস থাকে, ধরো V1, V2, V3, V4 করে করে আপ টিল V100 অবধি ধরো আছে, 100খানা ডেটা পয়েন্টস আছে, এখানে কিন্তু প্রত্যেকটা ডেটা পয়েন্টেরই সিলেক্ট হওয়ার ইকুয়াল প্রবাবিলিটি, মানে এই পয়েন্টটা সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি যেটা হবে, ঠিক আছে, অ্যাজ এ স্যাম্পল মানে ইজ ইকাল টু সেকেন্ড পয়েন্টটা সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি সেম, থার্ড পয়েন্টটা সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি সেম, এরকম করে করে 100th যে পয়েন্টটা আছে সেটা সিলেক্ট হওয়ার প্রবাবিলিটিও সেম। তো এখানে আমাদের র্যান্ডম স্যাম্পলিংয়ে আমরা র্যান্ডমলি কোনো একটা কিছু পয়েন্টসগুলোকে সিলেক্ট করে নিই ফর স্যাম্পলিং। তো এই মেথডটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু যদি ডেটা সেট খুব বড় হয়ে যায় তাহলে কিন্তু ইনএফিশিয়েন্ট হয়ে যাবে, কারণ এখানে আমরা র্যান্ডমলি ডেটাকে সিলেক্ট করছি, তো র্যান্ডমলি ডেটা সিলেক্ট করলে কিন্তু ভালো আউটপুট পাওয়া যায় না, ঠিক আছে। নেক্সট আমরা আরেক রকমের স্যাম্পলিং হয়, সেটার নাম হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। এটা খুব ভালো, এটা লার্জ ডেটা সেটেও খুব ভালো কাজ করে। আমি বলে দিচ্ছি কি এটা সিস্টেমেটিক স্যাম্পলিং। বেসিক্যালি এখানে আমরা কী করি,
রেগুলার ইন্টারভালসে ডেটা পয়েন্টসকে সিলেক্ট করি। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি সিলেক্ট ডেটা পয়েন্টস অ্যাট রেগুলার ইন্টারভালসে আমরা সিলেক্ট করি। ফর এক্সাম্পল আমি বলছি, ধরো একটা শর্টেড ডেটা সেট আছে, মানে পুরো যে ডেটা সেটটা আছে ওটা একটা শর্টেড ফর্মে আছে, লাইক দিস V1, V2, V3, V4 করে করে আপ টিল V100 পুরো শর্টেড আছে। তো আমি কীরকম করছি, আমি যদি সিস্টেমেটিক স্যাম্পলিং করি তো আমার যে স্যাম্পেলটা থাকবে তাতে কী কী থাকবে, এভরি 10th পয়েন্ট থাকবে। তার মানে প্রথমে V10 থাকবে, তারপর V20 থাকবে, V30 থাকবে, V40 থাকবে, V50 থাকবে, এরকম করে করে আপ টিল লাস্টে V100 অবধি থাকবে। ঠিক আছে, তো এভরি 10th পয়েন্ট ইন দ্য ইন্টারভাল উইল বি সিলেক্টেড ফর স্যাম্পল। ঠিক আছে, প্রত্যেকটা 10th পয়েন্টটাকে আমরা অ্যাজ এ স্যাম্পল আমরা নিচ্ছি। সো এরকম একটা হতে পারে, বা ধরো এভরি 5th পয়েন্ট। তো সেটা তোমাকে আগে থেকে ডিসাইড করে নিতে হবে যে তুমি কোন অর্ডারটা ফলো করে চলবে, মানে কী সিকোয়েন্স মেনটেন করবে। আমি এখানে জাস্ট বললাম যে 10টা পয়েন্টের পর একটা পয়েন্টকে নিচ্ছি, বাট সেটা তুমি তোমার মতো করতে পারো। ঠিক আছে, তারপর নেক্সট একটা হয় ক্লাস্টার স্যাম্পলিং। ঠিক আছে, ক্লাস্টার স্যাম্পলিং তো বেসিক্যালি এটা তো অনেকটা সেই আনসুপারভাইজ লার্নিংয়ের মতো, বলে দিচ্ছি। ক্লাস্টার স্যাম্পলিংয়ে কী হচ্ছে ভাই, দেখো ক্লাস্টার স্যাম্পলিংয়ে আমরা কী করছি, যে ডেটা সেটটা আছে সেটাকে আমরা বিভিন্ন ক্লাস্টারসে ডিভাইড করে নিচ্ছি। ধরো আমাদের ডেটা সেটে এরকম আছে V1, V2, V3, V4 করে করে আপ টিল ধরো V100 অবধি আছে। আনসর্টেডই ধরে নিচ্ছি, এটা সর্টেড না। তো বেসিক্যালি আমরা এখানে কী করছি, বিভিন্ন ক্লাস্টারসে স্যাম্পলসগুলোকে ডিভাইড করে নিচ্ছি। ধরো এটা একটা ক্লাস্টার, এখানে V1, V2, V3 এরকম করে করে আপ টিল V10 অবধি আছে। তারপর ধরো এটা সেকেন্ড ক্লাস্টার, এখানে V11 থেকে V12 করে করে আপ টিল V20 অবধি আছে। তারপর ধরো এটা থার্ড ক্লাস্টার, এখানে V21 থেকে ধরো V30 অবধি আছে। এরকমভাবে এক একটা স্যাম্পলসে আমি ডিভাইড করছি। তারপর এখানে ধরো V31 থেকে করে 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 V40 অবধি আছে। সো লাইক দ্যাট এরকমভাবে আমরা করছি। লাস্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ধরো V91 থেকে শুরু করে V100 অবধি আছে, এই হচ্ছে গল্প। সো এখানে আমরা বিভিন্ন ক্লাস্টার্সে ডিভাইড করে নিচ্ছি এবং এখান থেকে আমরা র্যান্ডমলি একটা কিছু ক্লাস্টার্সকে সিলেক্ট করছি। ঠিক আছে, ফর স্যাম্পলিং। তো ধরো আমি এই ক্লাস্টারটাকে সিলেক্ট করলাম আর এই ক্লাস্টারটাকে সিলেক্ট করলাম এবং তার আন্ডারে যে যে পয়েন্টগুলো আছে সেগুলোকে আমরা স্যাম্পেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে আমাদের যে স্যাম্পেলটা থাকবে তার মধ্যে কী কী থাকছে, এই ক্লাস্টারের মধ্যে যে যে পয়েন্টগুলো আছে সেগুলো, আর এই ক্লাস্টার তার মানে V1 to V10 আর V11 to V20। তার মানে V1, V2, V3 করে করে আপ টিল V10, তারপর V11, V12 এরকম করে করে আপ টিল V20। এটা হচ্ছে তোমার স্যাম্পেল ডেটা সেট। এর উপরেই তোমার কী কী হবে, মডেল ট্রেনিং হবে, তারপর টেস্টিং হবে, তারপর এখানে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস হবে। ঠিক আছে, নেক্সট আমাদের এইসব কাজকর্ম হবে আর কি, বুঝতে পেরেছো? সো এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে স্যাম্পলিং উইথ আর উইদাউট রিপ্লেসমেন্ট। এটা তোমরা স্ট্যাটিস্টিক্সে নিশ্চয়ই পড়ে থাকবে, যারা পড়েছো বিটেকের স্ট্যাটিস্টিক্সের একটা পোর্শন ছিল, সেখানে আমাদের উইথ ভার্সেস উইদাউট রিপ্লেসমেন্ট বলা আছে। ঠিক আছে, সো এটা কী হচ্ছে, তো যাই হোক, এবার যেটা আমরা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্যাম্পলিং উইথ আর উইদাউট রিপ্লেসমেন্ট। তো বেসিক্যালি আমি যেটা প্রথমে বলছি সেটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট। তো উইথ রিপ্লেসমেন্টে আমরা কী করছি, বেসিক্যালি স্যাম্পল ধরো আমাদের আছে, মানে ধরো আমাদের একটা ডেটা সেট আছে, তার মধ্যে বিভিন্ন ভ্যালু আছে V1, V2, V3 এরকম করে আপ টিল V100 আছে। সো আমরা কী করছি, তোমার যেটা স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট আছে সেখানে আমরা আমরা কী করছি, স্যাম্পলের মধ্যে অ্যাট এ টাইম একটা ভ্যালুকে নিচ্ছি স্যাম্পল ডেটা সেট থেকে। তাহলে এটা অ্যাজ এ স্যাম্পল হলো, এর উপরে আমরা কাজকর্ম করছি, যেই কাজকর্ম মানে মডেল ট্রেনিং করলাম, টেস্টিং করলাম, তারপর এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস যাবতীয় সব করলাম, করার পরে সেটাকে আবার আমি ডেটা সেটের মধ্যে রিটার্ন করে দিলাম। ঠিক আছে, নেক্সট আমি কী করলাম, V2টাকে আমরা স্যাম্পলের মধ্যে নিলাম, এর উপরে সেম কাজ করলাম, করার পরে আমি এই
ডেটাটাকে আবার এই ডেটা সেটের মধ্যে ফিরিয়ে দিলাম। নেক্সট আমি কী করলাম এই V3টাকে সিলেক্ট করলাম ফর দ্য স্যাম্পল, এর উপরে আবার সেই মডেল ট্রেনিং টেস্টিং করলাম, করার পরে এটাকে আবার আমি ডেটা সেটে ফিরিয়ে দিলাম। সো এই জিনিসটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট। সিমিলারলি এরকমভাবে আমার যে কটা ভ্যালুর উপরে কাজ করার ইচ্ছা আছে সে কটা ভ্যালুকে সিলেক্ট করবো, তার উপর কাজ করবো এবং তারপর আবার ওটাকে ডেটা সেটে পাঠিয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট এবার যেটা আছে সেটা হচ্ছে তোমার উইদাউট রিপ্লেসমেন্ট। সো এখানে আমাদের গল্পটা কী হচ্ছে স্যার? উইদাউট রিপ্লেসমেন্টের গল্পটা হচ্ছে যে আমাদের কাছে যে ডেটা সেটটা আছে, ঠিক আছে, ডেটা সেট যেটা আছে V1, V2, V3 এরম করে আপ টিল V100, আমরা বেসিক্যালি এখানে স্যাম্পেলের মধ্যে একটা করে ডেটা সেট নিচ্ছি, সব কটা নেবো না, এখানে আমরা যে কটা দরকার সে কটাই নেবো, আর সেটাকে আর রিপ্লেস করে আর আবার ডেটা সেটে নেবো না। ফর এক্সাম্পল V1কে নিলাম স্যাম্পেলে, তো এখান থেকে ডেটা সেট থেকে V1টা সরে গেল, যেই মডেল ট্রেনিং টেস্টিং এগুলো হয়ে গেল, আমি এটাকে স্যাম্পেল থেকেও সরিয়ে দিলাম, ঠিক আছে, আর আমি ডেটা সেটে রিটার্ন করলাম না, ঠিক আছে। নেক্সট আমি কী করলাম, V2টাকে ডেটা সেট থেকে নিয়ে নিলাম স্যাম্পেলে, এর উপরে আবার সেই ট্রেনিং টেস্টিং করলাম, করে আর ডেটা সেটে ওটাকে ফেরত দিলাম না। এরকমভাবে যে কটা আমার পয়েন্ট দরকার এটাকে আমি নিলাম, এর উপরে সেম কাজ করলাম, কিন্তু আর রিটার্ন করলাম না। সো এরকমভাবে যে কটা দরকার সেটা আমি অ্যাজ এ স্যাম্পেল সাবসেট নিলাম, নিয়ে ট্রেনিং টেস্টিং করলাম, আর এখানে আমাদের ডেটা সেটের সাইজটা ছোটো হয়ে গেল। ঠিক আছে, এর উপরে আমরা পরে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস করবো, ট্রেন্ডস প্যাটার্নস এগুলো বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। সো এখানে আমাদের এরকম হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্টটা কী করছি, তার মানে আমরা ডেটা সেট থেকে ডেটা নিচ্ছি, নিয়ে ওটার উপরে কাজ করছি, কিন্তু আর ওটাকে ফেরত দিচ্ছি না। সো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। সো এবার এখানে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, কিছু কনসিডারেশন জানতে হবে। সেটা হচ্ছে বেসিক্যালি কিছু কনসিডারেশনস আছে, সেই কনসিডারেশনসগুলো কী কী আসুন দেখা যাক। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কিছু নিতে হবে। প্রথম যে কনসিডারেশনটা নিতে হবে সেটা হচ্ছে স্যাম্পেলের সাইজের উপরে। আমাদের স্যাম্পেলের সাইজটা যদি বেশি ছোট হয়ে যায় তাহলেও সমস্যা, আবার যদি বেশি বড় হয়ে যায় তাহলেও সমস্যা। তাহলে আমাকে স্মল আর বিগের মাঝখানে একটা ব্যালেন্স বানিয়ে রাখতে হবে, কী রাখতে হবে, ব্যালেন্স বানিয়ে রাখতে হবে। এই ব্যালেন্সটা আমি যদি বানিয়ে রাখি, ঠিক আছে, তো তাহলে কিন্তু আমরা আরামসে প্রপারলি মডেলটাকে ট্রেন করতে পারবো, টেস্ট করতে পারবো, এগুলো হচ্ছে ব্যাপার। যদি খুব ছোট হয়ে যায় তাহলে কিন্তু আমরা প্যাটার্ন দেখতে পাবো না, প্যাটার্ন বা ট্রেনটাকে বুঝতে পারবো না। আর যদি বিশাল বড় স্যাম্পেল হয়ে যায় তাহলে সেটা কিন্তু ইনএফিশিয়েন্ট হয়ে যাবে, অনেক সময় ওভার ফিটিংয়ে ফেসে যায় মেশিন লার্নিংয়ের মডেলটা, ঠিক আছে। সো এই হচ্ছে সমস্যা, সেই জন্য আমাকে অ্যাকিউরেট স্যাম্পেল সাইজ নিতে হবে। আচ্ছা, নেক্সট যেটা আছে, সেকেন্ড নিয়ে যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে বায়াস। অনেক সময় তুমি যখন স্যাম্পলিং করবে তখন কিছু বায়াসেস দেখতে পাবে, ঠিক আছে। তার জন্য বায়াস মানে কিছু ধরো মানে আগে থেকে ওই বলে না বায়াসড হয়ে থাকা, বায়াস মানে হচ্ছে কিছু প্রিডিটারমাইন্ড ভ্যালুস, ঠিক আছে, তার জন্য কিছু বায়াস থাকার জন্য ওই প্রিডিটারমাইন্ড ভ্যালুস থাকার জন্য রেজাল্টসে কিছু এরার্স থাকতে পারে। সো এই বায়াসটাকে তোমাকে চেক করতে হবে, ঠিক আছে, ওকে। মানে বায়াস মানে ধরো পার্টিকুলার কোনো একটা রিজিয়ন থেকে নিচ্ছে। ফর এক্সাম্পল আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা ডেটা সেট, এজের ডেটা সেট আছে, অনেক রকমের এজ আছে, ধরো 10, 11, 12, 13, 20, 21, 22, 25, 27, 29, 31, 35, 37, 38, 40 এরকম জাতীয় আছে, ঠিক আছে। তো তাহলে এবার আমাকে একটা জিনিস ভালো করে দেখো, ধরো যদি আমি এখানে এরকম করি যে আমি শুধু এই জিনিসগুলোকেই নিচ্ছি, আমি এইখান থেকেই শুধু নিচ্ছি, এই পিরিয়ডটা মানে 20 to 30-র মাঝখানেই যদি ধরো আমি সব ভ্যালুগুলোকে স্যাম্পেলে নিয়ে নিই, উইদিন 20 to 30 এগুলোকেই যদি আমি শুধু স্যাম্পেলে নিয়ে নিই, তাহলে আমাকে এখানে কী আসবে, যে মডেলটা তোমার ট্রেন হবে সেটা কীরকম হবে, একটা বায়াসড মডেল হবে, ও খালি 20 to 30 ভ্যালুজেই ট্রেন্ড হয়েছে। তো তাহলে আমি যদি অন্য টাইপের ভ্যালু দিই, মানে এরকম জাতীয় ভ্যালু দিই, তাহলে কিন্তু এরার আসতে পারে। তোমার সেটাও একটুখানি মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে অতটা ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভনেস। মানে তুমি যে ভ্যালুসগুলো অ্যাজ এ স্যাম্পেল সিলেক্ট করছো সেটা কিন্তু যেন অরিজিনাল ডেটা সেটের বিহেভিয়ারটা রিপ্রেজেন্ট করে, অরিজিনাল ডেটা সেটের ক্যারেক্টারিস্টিক্সগুলো যেন রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এই বায়াসটা কী বললাম, যদি এরকম সেম টাইপের ডেটার উপরে আমরা করি তাহলে তো টেস্টিং এরার 0 হবে, এবার যদি ডিফারেন্ট টাইপ অফ ডেটা লাইক দিস তাহলে কিন্তু টেস্টিং এরার অনেক বেশি হয়ে যাবে।
সো এই হচ্ছে ব্যাপার। এরপরে তো আমাদের এই স্যাম্পলিং কোথায় কোথায় লাগে? ডেটা প্রি প্রসেসিংয়ে লাগে, যখন আমরা ডেটাকে ক্লিনিং করি ইটিএলের সময়। ইটিএল তো পুরোপুরি ডেটা প্রি প্রসেসিং, এক্সট্র্যাক্ট করছি, ট্রান্সফর্ম করছি, লোড করছি, ওয়্যার হাউসে ক্লিনিং করছি, এসব জায়গায় তোমার স্যাম্পলিং লাগে। বিভিন্ন টাইপের মডেল তৈরি করছি। নেক্সট মডেল বিল্ডিংয়ে লাগে অবভিয়াসলি স্যাম্পেলের রেসপেক্টেই তো আমরা মডেল বিল্ড করলাম এতক্ষণ যেটা বললাম, ঠিক আছে। তারপর মডেল বিল্ডিং ভ্যালিডেশনের জন্য অবভিয়াসলি লাগে, চেক করার জন্য যে আমার যে মডেলটা তৈরি হয়েছে স্যাম্পেলের উপরে সেটা ঠিকঠাক কাজ করছে কি না উইথ রেসপেক্ট টু দোজ স্যাম্পেলস। আর টেস্টিংও আমাদের কিন্তু সেম গল্প। এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা যেটা নিয়ে স্টার্ট করব সেটার নাম হচ্ছে ডেটা কম্প্রেশন। ওকে।